Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি রাসেল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে কোনো অতিথি নেই। কেন সেটা পরে বলছি, তার আগে জানাই যে একদম শেষের দিকে আমরা অমর 21-এর বইমেলার, এবং আপনারা সবাই জানেন যে বাজারে রয়েছে অর্থাৎ 21-এর বইমেলায় রয়েছে আমাদের দুইটি বই, 13টি লোবান নেভেনা এবং আরো একটি বই যেটি হচ্ছে ম্যাপ নাম্বার 13। তো এই দুটো বই আপনি চাইলে যদি সংগ্রহ করতে চান তাহলে আপনার হাতে কিন্তু সময় রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এবং মেলায় আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং আমার মনে হয় প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনারা যাবেন এবং বইগুলো সংগ্রহ করবেন। এবার আসি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। এবং আজকে যদি আমাদেরকে কেউ ইমেইল করে ঘটনা পাঠাতে চান, আমরা ইনশাআল্লাহ নেক্সট শোটাও ঢাকায় করছি। বইমেলা শুরুর পরপরই আমরা যেতে চাইছিলাম বরিশালে, সেটা যাব, কিন্তু একটা সপ্তাহ পিছাতে পারে, আবার নেক্সট সপ্তাহেও যেতে পারি, বাট ঢাকায় করার সম্ভাবনা সবচাইতে বেশি। সো যারা আমাদের সাথে ঘটনা সরাসরি এসে শেয়ার করতে চান তারা আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এই বছরটা ভূত এফএমের জন্য শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে। তার আগে বলি যে আমাদের ফেসবুক পেজ যদি আপনি যেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ হল, আমি লিঙ্ক আপনাকে দিয়েছি, www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhootfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি আমাদের যে ছবি আছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। যেটা বলছিলাম, এই বছরটা আমাদের শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে। আমরা বছরের শুরুতেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলাম অঞ্চল ভিত্তিক ঘটনাগুলো সংগ্রহ করার জন্য, এবং সেই অঞ্চল ভিত্তিক ঘটনাগুলো তুলে নিয়ে এসে আপনাদের সামনে আনতে চেয়েছিলাম এবং আপনাদেরকে দিতে চেয়েছিলাম ভয়ের একটা ভিন্ন মাত্রা। কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত আপনাদের যে পরিমাণ মেইল এবং যে পরিমাণ SMS এর ফিডব্যাক আমরা পেয়েছি তাতে মনে হচ্ছে যে অনেক 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 বেশি ভালো লেগেছে আপনাদের কাছে। এবং আমরা বিভিন্ন এলাকায় যখন গেছি, যেমন ধরুন যে রাজশাহীতে গেছি, আমরা সারা সপ্তাহ জুড়ে যে পরিমাণ ইমেল পাই সেই পরিমাণ ইমেল আমি শুধুমাত্র রাজশাহীবাসীর কাছ থেকে পেয়েছি। একইভাবে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, প্রত্যেকটি জায়গা থেকে, ময়মনসিংহ, প্রত্যেকটি জায়গা থেকে আমরা কিন্তু এরকম একইভাবে আমরা সেটা পেয়েছি। তো যাই হোক, আমরা চিন্তা করেছি, আমি কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে একটা শো করবো এরকম ভাবে যে সবগুলো জায়গার যে সেরা ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে একটা এপিসোড, এবং সেই এপিসোডটা আজকে। এবং আমরা একটু রিভিউ করব। আমরা গল্পের ডানায় ভর করে চলে যাব, কখনো রাজশাহীতে, কখনো চলে যাব কক্সবাজারে, কখনো চলে যাব চট্টগ্রামে, কখনো খুলনায়, কখনো ময়মনসিংহে। তো চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। আশা করছি এই এপিসোডটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল লাগবে। বছরের একদম শুরুর দিন, নববর্ষ ছিল সেদিন, আর সেদিন ভূত এফএম টিম ছিল রাজশাহীতে। দারুণ জমজমাট ছিল সেদিনে সেই এপিসোডটা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্টরা সেই রাতে প্রতিটি মুহূর্তকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলেন। ওই দিনের এপিসোডে শুরুতে এই ঘটনা শোনান ডাক্তার আহসান। মনে আছে আপনাদের? আমার মনে হয় যে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, ভুলে যাবার কথা না এত তাড়াতাড়ি। লাশের একটি ঘটনা শুনেছিলেন তিনি। চলুন শুনে আসি ডক্টর আহসানের সেই ঘটনাটি। হ্যালো লিসেনার্স, আমি আহসান হাবিব, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড মাই হোম টাউন কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিনিয়ত
প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এই সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না, কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়। এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা। অস্বাভাবিক, দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকে, কাজগুলো করে। ইয়েস। একজন ডোম বলে রাখি, তারা দুইজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করেছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। আচ্ছা। কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকিয়ে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো যায়, হ্যাঁ অবশ্যই, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে? ইয়েস, আমি বলছি মানে পেটের রাইট সাইডে। রাইট সাইড, জি জি, ওই সাইডটা থেকে এই একটা সেলাই ছিল নিচেই। আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিটা আপনি দেখিয়েছেন হাত দিয়ে। হ্যাঁ, সেইটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে, পাশের সাইড থেকে বুকের মাঝামাঝি বরাবর সেলাইটা টানা হচ্ছিল। বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা, এন্ড ইটস আনইউজুয়াল একদম। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে একটু সামনে, এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা। তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা। এন্ড দেন সে ভাবে যে হয়তো বা নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুব টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতোভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা। এন্ড সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না, দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন। তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে যাচ্ছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায়, দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। তাকে সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন, তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। আচ্ছা। তখন সে বলে যখন সে সেলাইটা করছিল, ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসকও দেখেছিলেন। এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্নই আসে না। যদি হতো, আর সবচেয়ে বড় কথা, হ্যালুসিনেশন কখন হয়? যখন হচ্ছে মানুষজন, মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না। ডেফিনেটলি আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল,
তারা ওইগুলোই করে, তবে Exactly. হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, পেটে স্ন্যাপিং ছিল জাস্ট Right. এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। জি তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। আচ্ছা এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এইরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, জি তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে নেন। জি তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন জি। ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে একটু কল্পনা করবেন যেটা হ্যাঁ। বলছেন উনি। Yes, obviously. জি And তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, জি। রুম থেকে বের এসে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন। Definitely সেজন্য ভয় তিনি পেয়েছেন। রুমটা আবার খুলেছেন, খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললেই চলে, Right. এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, আবার তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। জি সে ওই দিন চাকটা না তুলেই চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সে চাকুটা ওখানেই পড়েছিল। আচ্ছা এন্ড এটা 7 দিন পরে জি মর্গের একটা জানালা খোলা হয়, কোন জি। একটা কারণে জানালাটা একটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে। মর্গে একটা জানালা খোলা হয়, জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন, সেই সময় পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ, মানে পড়ার শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয়, সেটা এমন একটা শব্দ হয়। এন্ড কিউরিয়াসলি সে ওদিকে তাকায় এবং তাকিয়ে যা দেখে, he was not ready at all to see that. ও মাই গড সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7টার ভাষ্য মতে, আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মরত আছেন, তিনি বলেন যে অ্যাবাউট 7 to 8 ফিট হাইট অ্যান্ড টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে এবং তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, জি সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায়, তারা যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে এবং গাছের একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোনো ঝড় ছাড়া কিংবা ঘুণে ধরা ছাড়া সম্ভবত ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে। বছরের দ্বিতীয় শুক্রবার আমরা ছিলাম কক্সবাজারে সবাই যায় বেড়াতে, আমরা গিয়েছিলাম ভয়ের ঘটনা খুঁজতে। আসলে আমরা ভুলেই যাই যে কক্সবাজারেও কিছু মানুষ থাকেন যারা সেখানকার অধিবাসী এবং তাদের দেখা কক্সবাজার আর আমাদের দেখা কক্সবাজারের মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করি যে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে কক্সবাজারে গিয়ে আপনারা ঝাউবনে বেড়াতে যান না? আমার মনে হচ্ছে সবাই যান এবং কেউ মিস করেন না। ঝাউবনে তো একবার যাওয়া চাই, তাই না? অথচ এই ঝাউবন নিয়েই অনেক অনেক ঘটনা রয়েছে, যাদের সেই দিনের এপিসোড মনে আছে তাদের তো মনে আছে, আর যারা মিস করেছেন তারা শুনে নিন ঝাউবন নিয়ে, কক্সবাজারের ঝাউবন নিয়ে একটি ঘটনা। আচ্ছা, প্রথমে যে কক্সবাজারের এত সৌন্দর্য, কক্সবাজার কিন্তু ভয়ের ব্যাপার প্রথমে দেখা গেলে নাই, কিন্তু পরে যখন কক্সবাজারে যে আসার পরে যে পরিস্থিতির শিকার লোকজন হচ্ছে, এর মধ্যে কিন্তু দেখা যায় যে ঝাউ বাগানে যে অনেক মৃত লাশ ওখানে পুঁতে ফেলে, এরপরে ঝাউ বাগানে যে
আপনার খারাপ জিনিসটা উঠে দাঁড়ায়। আচ্ছা, কি কি দেখা যায় ওখানে, মানে কি কি দেখা যেতে পারে? আপনি একটা কথা বলছিলেন যে সাধারণত সন্ধ্যার পরে ওখানে না যেতে, তো আমি বলেছিলাম যে সন্ধ্যার পরে যেতে নিষেধ করছেন কেন? ওখানে কি ওই যে ছিনতাই টিনতাই ভয়? আপনি বলেন যে না, ছিনতাই ভয় না, তার চাইতেও বড় ভয় রয়েছে, আপনারা নিজেরাও তো মনে হয় ওখানে যান না? না, সচরাচর রাত্রের বেলা ওখানে যাওয়া ভয়ের যে ব্যাপারটা হয় আর কি। আমার ফ্রেন্ড, বিশেষ করে আমি ওখানে যাই না, আমার ফ্রেন্ডে যেহেতু ফেস করছে, তো আমার ফ্রেন্ডই বলছে ওখানে না যাওয়ার জন্য। আচ্ছা, ওখানে কি ফেস করেছিল, কি দেখেছিল আপনার বন্ধু? আমার 3টা ফ্রেন্ড ঝাবাগান দিকে যাচ্ছে, ওরা রাত্রে কাজ করে, সকালবেলা তো ভার্সিটিতে আসে। তো এরপরে ফ্রেন্ডরা যখন রাত্রের বেলা গেছে ওখানে ঘুরতে, তো ঘোরার সময় হঠাৎ একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখতেছে দূর থেকে। তো আর 2টা ফ্রেন্ড বলতেছে কি, ভাই এখানে তো তোর গার্লফ্রেন্ড কিভাবে আসবে? তো এ বলতেছে কি, না আমার গার্লফ্রেন্ডই আছে ওখানে। তো এরা দেখতেছে না, কিন্তু পাশাপাশি 2জন আছে কিন্তু দেখতেছে না ওই গার্লফ্রেন্ডটা। 3জন ফ্রেন্ড ছিল, মাঝখানে একজন যে গার্লফ্রেন্ড দেখতেছে আর কি। তো গার্লফ্রেন্ড দেখার পরে বলতেছে, দোস্ত আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, মাস্ট বি দেখা করতে হবে, আমার এখনই যাইতে হবে। তো তৎক্ষণাৎ এরা 2জনই দেখলো সাদা কাপড় পরা, এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করতেছে, এক গাছ থেকে অন্য গাছে এমন দৌড় দিচ্ছে বলার মতো না। আচ্ছা, তো এরপরে এই ফ্রেন্ডটা যেভাবে হোক ওখানে যাবে, এক প্রকার প্রজেক্ট টাইপের হয়ে গেছে, অনেক শক্তি চলে আসছে এর মধ্যে। এরা 2জন কোন রকমই পারতেছে না একে হ্যান্ডেল করতে। ওকে, তো সচরাচর দেখা গেল কি, এক প্রকার দৌড় দিল এদের মাঝখান থেকে। তো এরা অনেক পেছন পেছন দৌড়তেছে, দৌড়ে যাওয়ার পরে এ যখন গেছে ওর গার্লফ্রেন্ডকে ধরতে, তখন একে এমন জোরে ধাক্কা দিয়েছে, অনেক দূরে গিয়ে পড়ছে তখন। তো তখন এই কাছে এসে দেখতেছে যে এই জিনিসটা আসলে ওর গার্লফ্রেন্ড না। তো তৎক্ষণাৎ এরা 3জনের মধ্যে একজন দৌড় দিল ঝাবাগানের ভেতর। তো একটু পরে ওই ঝাবাগানের ভেতর যখন দৌড় দিল, তো ও দেখলো কি ওর বাবা দাঁড়ায় আছে ওখানে। আচ্ছা, তো বাবা যখন দাঁড়ায় আছে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? যে ওর ছেলেটাকে বলতেছে, মানে আমার ফ্রেন্ডটাকে বলতেছে আর কি। তো ফ্রেন্ডটার বাবা বললো, বাবা তুমি এখানে কি করো? যখন তো ফ্রেন্ডটা বলছে, বাবা তুমি এত রাত্রে এখানে কি করো? বাবা আমি মাছ ধরতে আসছি, আজকে মাছের মাংস খাবো। ওকে, এবার একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই, যারা আমাদের SMS করতে চান তারা মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি জোহান আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন শাকিল, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি প্রমিত, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সুমনা, এছাড়াও সুমনা নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুমি সিলেট থেকে, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আবরার হাসান আমাদের SMS করেছেন উত্তরা থেকে, এছাড়াও আরো অনেকেই আমাদের SMS করেছেন। যারা আমাদের SMS করতে চান তারা তো বলে দিলাম নিয়মটি, এবং যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আমার তো মনে হয় যে অনেক অডিও ক্লিপ বেশ জমজমাট হয়, আজকেও 2-1টা শুনে ফেলতে পারি, দেখা যাক। আপাতত একটা বিরতিতে যাচ্ছি। Bhoot FM, the night comes alive with Graminphone. ফিরে এলাম বিরতির পরে, আমি রাসেল, এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM। এবং আপনাদের মনে আছে কিনা জানি না যে এই বছরের শুরুর মাসটা ছিল জানুয়ারি, এবং জানুয়ারির মাঝামাঝি হলো 15 তারিখে আমরা ছিলাম চট্টগ্রামে, এবং আমরা ভাবতেও পারিনি যে মানে আমি তো অনেকদিন ধরে শুনছি, আপনারা হয়তো অনেকেই মনেই করতে পারেননি যে চট্টগ্রাম দেখলে মনে হয় যে সারাদিন যে শহরটা এত ব্যস্ত থাকে, যে বন্দর এত ব্যস্ত থাকে মানুষের পদচারণায়, এবং
নানান দেশের মানুষ আসেন নানান জায়গা থেকে। সেই শহর নিয়ে, সেই শহরের পেছনে, সেই শহরের অন্তরালে কোনো ঘটনা থাকতে পারে। হ্যাঁ, ছিল ঘটনা। এবং সেদিন শাকিল এসেছিলেন আমাদের চট্টগ্রাম স্টুডিওতে তার শহরের ঘটনা শোনাতে। চলুন শুনে আসি শাকিলের কাছ থেকে চট্টগ্রামের একটি ভয়ঙ্কর ঘটনা। তখন ক্লাস 5 পড়তাম, আমাদের বৃত্তি ক্লাস চলতো আর কি। তো আমাদের বৃত্তি ক্লাসের সময় রোজার যেহেতু ইলেকশন ছিল, স্কুল বন্ধ থাকতো। তো আমাদের স্কুলটা হচ্ছে সৌদি সরকার কর্তৃক অনুদানকৃত স্কুল, যেটা অনেক জায়গায় আছে, টুরিস্ট একটা বিল্ডিং। তো আমাদের ওই স্কুলে একটা রুম ছিল আর কি, দ্বিতীয় তলায় একটা রুম ছিল, যেটা অলওয়েজ টাইমে আমি প্রায় অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখছি লক করা থাকতো, তালা মারা থাকতো, তালাটা মাঝে মধ্যে নড়তো। তো এটা নিয়ে আমাদের ভিতরে অনেক মানে কৌতূহল ছিল, আমরা অনেকে বলা বলি করতাম যে এটা ভূতের রুম, এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে রোজার এবং ঈদের প্রায় কাছাকাছি, আমরা ক্লাস করতেছিলাম প্রায় 25 জনের মতো। তো আমাদের স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, কিছু গ্রিল, দোতলায় কিছু গ্রিল চেঞ্জ করাতে, তো ওখানে পানি দিতে হয় আর কি যেহেতু। তো আমাকে আমাদের সম্মানিত হেড স্যার উনি এসে আমাদের ক্লাস বললেন যে দোতলায় যেতে হবে, গিয়ে এরকম পানি দিতে হবে, যেহেতু কেউ নেই পানি দেওয়ার মতো। তো সবাইকে একে একে সবাইকে বলা হলো, কিন্তু কেউ যেতে রাজি হলো না। তো আমি অনেকটা চঞ্চল ছিলাম, তো আমি বললাম যে মানে সাহস দেখে যে স্যার আমি পারবো যেতে। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রুমে গিয়ে পানি নিয়ে তুমি উপরে গিয়ে দিয়ে আসো, স্যার তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাও। তো আমি বললাম কি, আমি খুব চঞ্চল দেখিয়ে সবার সাথে সাহস দেখে আমি সোজা চলে গেলাম, পানি নিলাম। পানি নিয়ে তো আমি মানে সিঁড়িটা হচ্ছে যে প্রথম ফ্লাইটে মানে প্রথম ধাপ দিয়ে উঠে একটা ল্যান্ডিং হয় কি, প্রথম দিক দিয়ে উঠে আমি ল্যান্ডিং এ দাঁড়ায় সেকেন্ড ফ্লাইটে উঠবো। তো সেকেন্ড ফ্লাইটে উঠে রুমটা যেটা ছিল, যেটা আমাদের ভিতর সবচেয়ে ভৌতিক রুম যেটা, সেটা হচ্ছে ছিল মানে ল্যান্ডিং থেকে হাতের বাম পাশে। তো ওখানে প্রথম স্টেপ দেওয়ার পরেই মানে কেমন একটু অস্বস্তি লাগতেছিল, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। দুপুরবেলা নিজে হয়তো ভয় লাগতেছে এরকম, কিন্তু আগে কখনো ভয় লাগেনি। তো আমি এক পা দুপা করে উঠলাম, উঠে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে পাশের রুমে আওয়াজ হচ্ছে আর কি। এই রুম এটাতে দেখা যাচ্ছে কে যেন পা দিয়ে হাঁটা চলা করতেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার উপস্থিতি টের পেয়ে যেন দৌড়াদৌড়ি করতেছে। তো ভাবলাম হয়তো বা পাশে অনেক নারিকেল গাছ আছে, নারিকেল গাছের পাতার কোনো শব্দ হতে পারে। তো এটা ভেবে আরো উপরে উঠলাম, কলাপসিবল গেটটা লাগানো ছিল। আর একটু উপরে উঠতে দেখলাম যে রুম থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কলাপসিবল গেটের ওই দিকতে দাঁড়ায়, শেষ কোণে দাঁড়িয়ে আমার দিকে মানে তাকাচ্ছে, মানে আমি চোখগুলো দেখতে পাচ্ছি, চোখগুলো মানে খুব জল জল অনেক বড় বড়। আর এরপর দেখলাম আমি যখন আর উপরে উঠলাম, দেখলাম যে সোজা দূরে একদম কলাপসিবল গেট সামনে বরাবর চলে আসছে। তো আমি মানে দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা মানে কোন শেপ, মানে একটা মানে অনেকটা পানি এরকম এই পাশ থেকে দেখলে ওই পাড়ে দেখা যায়, সেম পানির মতন একটা জিনিসটা দেখতে। প্রায় 12-13 বছর বয়সে ছেলে, হাফ প্যানের মতো দেখা যাচ্ছে সেটা, এবং মানে খুব জল করে ভাবে তাকায় আছে আমার দিকে, মানে কলাপসিবল গেটের দুই পাশে ধরে অনেকটা আমার দিকে তাকায় আছে যে আমি কি করতেছি। আমি মানে ওটাকে জিনিসটাকে মানে অনেকটা অ্যাভয়েড করে নিলাম না, আমি সামনে দেখি কি করে। আসলে ওই সময় অত বেশি ভাব নেই যে আসলে এটা কি আমার কি ভুল হচ্ছে না অন্য কোনো কিছু। আমি যখন সামনে চলে যেতে আমি ডান পাশের রুমে ঢোকার জন্য মানে আমি ডান পাশের রুমে যাব। তো দেখলাম যে ওটা ডান পাশের রুমের দিকে চলে গেল। তো ডান পাশের রুমটা হচ্ছে যে আমাদের ওই ম্যাডামদের রুম, এটা মানে ম্যাডামদের ওখানে বসার একটা বই রাখার জন্য একটা জায়গা ছিল। রুমের ভিতরে টোটাল একটা পার্টিশন ওয়াল দিয়ে 2টা রুম করা হয়। আমি কলাপসিবল গেটটা খুললাম, খুলে আমি গেলাম রুমের ভিতর, ঢুকে একটা জানালায় আমি শুধু পানিটা দিছি। এরপর দেখলাম যে ভিতর রুম থেকে অনেক শব্দ হচ্ছে, মানে খুবটা খসমস আওয়াজ, বই পড়ে যাওয়ার একটা শব্দ, এরপর মানে গঙ্গানি টাইপের শব্দ হচ্ছে। তো আমি মানে চিন্তা করে গেলাম আসলে জিনিসটা কি। এরপর আমি আবার করলাম কি ব্যাক আসলাম, আমি বললাম মানে ওই পরের রুমটাতে যাবো কি যাবো না। এরপর আবার যখন ব্যাকে আসি তখন দেখি যে ওই জিনিসটা থেমে যায়, মনে হয় আমার সামনে আসতেছে, আমাকে আবার ফলো করতেছে। তো এরপর যখন আমি আবার
আবার ভিতর দিক ঢোকার চেষ্টা করলাম, দেখলাম ওটা ভিতরে আরো কোনায় চলে গেল, মানে মনে হচ্ছে যে আমাকে ভয় পেয়েও ভিতরে চলে যাচ্ছে। তো এরপর দেখলাম যে যেমন মুরগির এই হাড্ডি যেভাবে চাবালে যেরকম শব্দটা হয় এরকম একটা শব্দ আসতেছে, এবং সাথে সাথে দেখো সেলফ থেকে অনেকগুলো বই পড়ে গেল। তো এটা দেখার সাথে সাথে আমি করলাম কি, আমি পানির পাত্র থেকে ওইখানে পানিগুলো সবগুলো ঢেলে দিয়ে আমি তাড়াতাড়ি নিচে চলে আসছি, এসে আমি হেডস্যার রুমে পাত্রটা রেখে ক্লাসে আসলাম। আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার এতক্ষণ কই ছিল? আমি স্যার এতক্ষণ কই ছিলাম মানে আমি তো পানি দিতে গেছিলাম। পানি কোথায় দিতে গেছিলাম? আমাকে তো আমি তো তোমাকে বলছিলাম যে আমার সাথে দেখা করার জন্য। স্যার আপনার সাথে কেন দেখা করবো? বলছে তুমি পানি দিতে গেছো যে কলাপসিবল গেট লক করা, তুমি তো আমার থেকে চাবি নিতে হবে, তুমি চাবি নাও নাই কেন? তো এরপর আমি বললাম না স্যার আমি তো গেছি, ওখানে গিয়ে আমি তো পানি দিছি, আপনি গিয়ে দেখেন। তো ওনার সাথে তর্ক, মানে অনেকটা তর্ক হয় আর কি আমার সাথে। তো উনি পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, আচ্ছা আমার সাথে চলো। তো গিয়ে দেখি যে আসলে হ্যাঁ কলাপসিবল গেটটা তালা মারা, কিন্তু যেটা আমি আপনার যাওয়ারই কথা না, কোনো আমার যাওয়ারই কথা না। এরপর হেড স্যার আমাকে করে কি এই মিথ্যা বলার জন্য, মানে উনি মনে করছেন আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাকে মানে পুরো ক্লাসটাতেই প্রায় টানা 4 ঘন্টা একটা ক্লাস হয়, যেটাতে আমাকে দাঁড় করে রেখেছিল আর কি। আর এটাই ছিল আমার ঘটনা। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আমরা চট্টগ্রামের ঘটনার পরে এবার একটা ময়মনসিং এর ঘটনায় যাবো। ময়মনসিং এর এপিসোডটি আমাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে ময়মনসিং এ আমরা ছিলাম 22 তারিখে, এবং ময়মনসিং এর ভূত এফএমের সেই এপিসোডটি শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের শেষ করতে হয়েছিল। এবং একটা জিনিস আমাদের আজীবন মনে থাকবে, সেটা হচ্ছে যে ময়মনসিং এর মানুষের আমাদের জন্য যে ভালোবাসা, ভূত এফএমের জন্য যে ভালোবাসা, আমাদের নিজেদেরকে সেদিন সত্যি ধন্য মনে হয়েছিল ময়মনসিং এ গিয়ে। এবং সেদিন ময়মনসিং স্টুডিওতে এসেছিলেন শুভ্র তার ঘটনা শোনাতে। আমরা এখন শুভ্রর ঘটনা শুনবো, এবং সেই সাথে আপনি যেরকম শুভ্রর ঘটনা শুনে ভয় পাবেন, আমি ভয়ও পাবো একইভাবে। হয়তো শুভ্রর ঘটনার সাথেই আমি চলে যাব, একটু নস্টালজিক হয়ে যাবো, সেই দিনটাই চলে যাবো, এবং সেই ভালোবাসাগুলো আবারও ফিরে পাবো। অ্যান্ড থ্যাংক ইউ ময়মনসিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোণে। ঘটনাটির শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার, এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, 2জন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোণার বিখ্যাত মগরা নদী, সেই মগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা এখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তোবা কেউ আছে। তো আমি একটু ডানা বামে তাকালোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কেউ যেন ঘুরে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব মানে কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম, কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকাল থেকে। বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, এবং রীতিমতো বললে যেটা চলে যায়, আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল। এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম, সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যেন লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে, মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা। আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে, আমি পিছন দিকে ফিরে যাচ্ছি আজকে। ফিরতে ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম, আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারে কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো দেখতে বলতে খুব গোলাকার সাইজের, ছোট পুরো একটি দলা যেতে বলা যেতে পারে। 3টা চোখ,
3টা চোখ। আচ্ছা, নাথিং মোর দেন 3টা চোখ, এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছিল। সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, টোটালি সার্কেল, ও আচ্ছা আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা সামনে যাচ্ছে একবার পেছনে আসছে একবার, এরকম ভাবে টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসছে এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেদিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই, ঠিক সেই টাইমে 7:30টার দিকে আমি যাই। যাওয়ার পরে আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময় জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না, বলছিল যে পেছনে লেগে থাকবো, পেছনে লেগে থাকবো, একটা কথা পেছনে লেগে থাকবো, মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে পেছনে লেগে সাথে সাথে আমি পাশে যে দুইজন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা। না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আপনি? শুধুমাত্র আমি, আমার সাথে অনুপম এবং অপু আমার দুজন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালে টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়, এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাকবো। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম, সে বললো আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরে লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে। দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস? আমি বললাম কি করেছি? সে আমাকে দেখালো একটা পেজের ভিতর, সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি। 3টা চোখ এঁকেছি আমি, যেরকম দেখেছিলেন আপনি? আমি যেরকম দেখেছি ওই সময়, আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, আবার 3টা চোখ ছিল, 3টা চোখ ছিল ছবির মধ্যে। ওনাটা আমি মাইমিসিং চলে আসার পরে, আমি যখন কলেজে ভর্তি হলাম, আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনা করেছি, এবং 4বারই এটি হয়েছে। অ্যান্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন, এবং আমি মোটামুটি দেখেছি ওনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে, এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছেন, যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখনই আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। অ্যান্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল মাইমিনসিং এ, এখানে আসার পরে কলেজে ভর্তি হওয়ার পরে, আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে মাইমিনসিং এর যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, সে নদীর পাশে বসেছিলাম আমি, 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক, আচ্ছা সিম্পলি নর্মাল জেন্টেলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে এমন ভাবে বললো সে আমাকে চেনে। ভাইয়া দেখেন তো আপনি এই অ্যাড্রেসটা চিনেন কিনা, বলে আমাকে একটা কাগজ দেখালো। আচ্ছা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস বলছি, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকানো। ও মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন? 3টা চোখ আঁকানো ছিল। 3টা চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল। দেন আমি বসে বললাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে। এবং যদি আমার ফুপির কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে হবে।
এবারে আবারও যাচ্ছে একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই আরো একবার জানিয়ে দিই যে চলছে অমর 21-এর বইমেলা, এবং 21-এর বইমেলায় যে আপনারা যারা 13টি লোবান নেভে না এবং ম্যাপ নাম্বার 13 বইটি এখনো সংগ্রহ করেননি, তারা চলে যাবেন 381 এবং 382 নম্বর স্টলে, জ্ঞান বিতরণের স্টলে, এবং সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন, সংগ্রহ করবেন জমজমাট গল্পে ঠাসা মলাট ভর্তি ভয় এই দুটো বই, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি একটা বিরতিতে। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 29 তারিখে, জানুয়ারির মাসের 29 তারিখে আমরা ছিলাম ঢাকায়, এবং এটা আমাদের গত মাসের শেষ সপ্তাহ একদম ছিল, এবং আমরা একটা এপিসোড করেছিলাম ঢাকাকে নিয়ে। এবং সত্যি বলতে কি যে অনেকদিন ধরে ভূত এফএম হচ্ছে, এবং ম্যাক্সিমাম গেস্ট বিভিন্ন জায়গা থেকে যারা আসেন মানে আপনাদের ঘটনা শোনাতে, তারা ঢাকারই অধিবাসী, কিন্তু তাই না, বিভিন্ন জাতীয় মোহাম্মদপুর থেকে আসছেন, কিন্তু কেউ ধানমন্ডি থেকে আসছেন, কেউ উত্তর থেকে আসছেন, বেশিরভাগ মানুষজন কিন্তু এইরকম ঢাকার ভেতর থেকেই আসেন, এবং এতদিন ধরে ভূত এফএম শোটাকে তারা আপনাদের কাছে উপস্থাপন করছেন দারুণ দারুণ চমচমাট সব ঘটনা দিয়ে। অথচ আমরা কোনোদিন ঢাকার জন্য আলাদা কোনো এপিসোডই করিনি। তো এই ভাবনা থেকে ঢাকা নিয়ে একটা এপিসোড করেছিলাম এই গত মাসের শেষ সপ্তাহে, এবং এই মাসের শেষ সপ্তাহে সেই ঘটনা আমরা শুনছি। আমাদের ঢাকা এপিসোড, সেদিন আমাদের ঢাকা এপিসোড এসেছিলেন সাবিলা, এবং তিনি শুনেছিলেন হাসপাতালে তার সাথে ঘটে যাওয়া দারুণ একটা ঘটনা। এবং হাসপাতালে আপনারা কোনদিন ভর্তি থেকেছেন কিনা আমি জানি না, যদি ভর্তি থেকে থাকেন বা এই মুহূর্তে যদি কেউ হাসপাতাল থেকে আমাকে শুনে থাকেন, এরকম কিন্তু ঘটনা ঘটেছে যে হাসপাতালে শুয়ে শুয়ে ভূত এফএম শুনছেন। তো যদি শুনে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনার জন্য না শোনাটাই বেটার, কারণ ঘটনাটা বেশ ভয়ের, এবং আপনি যদি হসপিটালে থাকেন তাহলে তো আপনার জন্য অবশ্যই ভয়ের। সো আমার মনে হয় যে আপনি না শুনলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, চলুন শুনে আসি সাবিলার ঘটনাটি। হ্যালো লিসনার্স, আমি সারাবান সালসাবিলা, আমি সাভার থেকে আসছি। আমার ঘটনাটা শুরু হয় ডিসেম্বর মাসে 2015-তে। জি। আমার অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের। জি। আমি যেদিন অপারেশন হয় তার 6 দিন পর আমি রাতে বিছানায় একলা ছিলাম হসপিটালের বেডে। জি। হসপিটালের বেডে রাত প্রায় 3টা বাজে। 3টার দিকে মানে বিছানার নিচে একটা শব্দ হয়, শব্দে ঘুম ভেঙে যায় আমার। শব্দটা একতালেই চলছিল, মনে হচ্ছিল বিছানার নিচে কেউ একজন আছে যে শব্দ করছে। আচ্ছা। পরে মানে বিছানার নিচ থেকে কান্নার শব্দ আসে, আবার মাঝে মাঝে হাসিরও শব্দ আসে। তখন আমার মা বাবারা ছিল না। আচ্ছা। পরে যখন আমার নানু আমার রুমে ঢুকে, তখন আমি চিৎকার করি, আমার বাবা মা সবাই আসে। আসার পর আমি বলি যে বিছানার নিচে কিছু একটা আছে। তখন আমার আম্মু দেখে একটা টেনিস বল। টেনিস বল? হ্যাঁ। আচ্ছা। আর হসপিটালে সচরাচর টেনিস বল থাকে না, আর আমার অপারেশনের রোগী, আর টেনিস বল থাকার কথা ছিল না। তারপর থেকে যখন বাসায় আসি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আমার সাথে, এরকম বিভিন্ন ধরনের নানা ধরনের ঘটনা ঘটে। মানে আমার চুল ধরে টানে, আমার সাথে কথা বলতে চায় কেউ একজন। আমি মানে কিছু একটা দেখি, কিছু একটা ফিল করি, আমার কাছে এসে কান্না করে, আমার পাশে থাকে, এটা বুঝতে পারি। আমার ফ্যামিলিতে কেউ এসব বিশ্বাস করতো না। আচ্ছা, টেনিস বলটা হঠাৎ করে হসপিটালের ভেতরে আপনার বেডের নিচে কিভাবে আসলো? হসপিটালের বেডের নিচে কিভাবে আসলো এটা কিছু আমি জানি না, কিন্তু ওখানে থাকার কথা ছিল না, কারণ আমার কোনোভাবেই থাকার কথা ছিল না। রাইট। এবং তারপর থেকেই সমস্যাটা শুরু হয়ে গেছে। ওকে। তারপর একদিন মানে 24শে ডিসেম্বর রাত 3টার সময়। আচ্ছা, তার আগে বলি, আপনি টেনিস বলটা টাচ করেছিলেন বা বাসায় নিয়ে এসেছিলেন এরকম কোনো কিছু? টেনিস বলটা বাসায় নিয়ে আসা হয়নি। টাচ করেছিলেন? না, টাচও করা হয়নি। আচ্ছা, ওকে। তারপর থেকে রাত 3টার সময় আমার বিছানার পাশে কান্না শুরু হয়। কান্নার শব্দটা একটু ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে আসতে হয়, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা। দেন আমার নানু আমার পাশে শুয়েছিল। নানুকে যখন জাগিয়ে তুলি, তখন নানু দেখে আমার মাথার কাছে একটা ঘন কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তখন নানু জোরে জোরে মানে আয়াতুল কুরসি বিভিন্ন ধরনের সূরা পড়া শুরু করে। তখন মানে হাসির শব্দটা আরো বেশি বিকট ভাবে হয়। তখন ওই ছায়াটা ঘরের এক পাশ থেকে এসে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। তখন
আমাদের ফ্যামিলি সবাই বিশ্বাস করে। দেন 3 জানুয়ারি 2016-তে আমার হচ্ছে বিকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নে একটা মেয়ে আমাকে মারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্বপ্ন থেকে আমি যখন উঠি, হ্যাঁ স্বপ্নে আমাকে যে যে জায়গায় মারা হয়েছে, ঘুম থেকে ওঠার পর সেই জায়গায় প্রচন্ড ব্যথা, আর আমার হাতেও কাটার দাগ ছিল। একজন যে হাত আমার চিপে ধরেছে সেই দাগটা ছিল। তারপর থেকে আমার অসুস্থ, মানে যখনই কিছু একটা দেখি তখন আমার হচ্ছে অসুস্থ হয়ে যায়। এখনো মানে ডক্টর ঠিক মতো ধরতে পারেনি যে আমার কি রোগ হয়েছে। কিন্তু আপনি ছাপটা পান, ঘুম থেকে ওঠার পর ছাপটা পান, আর স্বপ্নে যিনি মারেন তার চেহারা কিরকম? তার চেহারা একটা মেয়ে, অনেক লম্বা চুল, মানে চোখ বড়। আর আরেকদিন ঘটনা ঘটছে, আমি সেলফি তুলতেছিলাম, আমার সেলফির পাশে চোখ ছিল। আচ্ছা, আমি সেলফি তুলতেছি, আমার পাশে একটা চোখ ছিল। সেটা না হয় ধরলাম আমি, টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে, কিন্তু বা কোনো ধরনের অন্য ঝামেলা হতে পারে, ক্যামেরার সমস্যা হতে পারে, হতেই পারে। বাট স্বপ্নে যে মেয়েটাকে দেখেন, এই মেয়েটার সাথে আপনার বাস্তবে কোনোদিন কি কোনো দেখা হয়েছিল বা এর সাথে কোনো পরিচয় আছে আপনার? আমি একদিন হচ্ছে বই পড়ছিলাম, আমাদের জানালা সেটা অনেক বড় একটা জানালা, জানালার কাছে জানালা, আর উপাস থেকে মানে দেখা যায় সবকিছু। আমি একটা মেয়ে দেখি, সেম মেয়ে যে মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছি, সেই মেয়েটা বসেছিল। যখনই আমি হচ্ছে ভয় পেয়ে উঠে বসি, মেয়েটা সেখানে ছিল না, কিন্তু সেই মেয়েটাই আমাকে স্বপ্নে হচ্ছে আমাকে মারে। এই মেয়েটাই মারে? তারপর থেকে আমি এখন অসুস্থ, মানে যখনই কোনো কিছু একটা ঘটনা ঘটে, আমার জ্বর উঠে, আমার বমি হয়, এই ধরনের ঘটনা ঘটতে গেছে। ওকে, ওয়েলকাম ব্যাক। এই মাসের একদম শুরুতে আমরা গিয়েছিলাম খুলনায়, এবং খুলনার ঘটনা বলে শেষ করা যাবে না। খুলনাতে আমরা যে পরিমাণ ঘটনা পেয়েছিলাম গিয়ে, আমার মনে হচ্ছে যে 1-3টা এপিসোড ওইখানে নামিয়ে দেওয়া যায় পর পর। যাই হোক, সামনের মাসের শুরুতে আমাদের ইচ্ছা আছে বরিশালে যাওয়ার, এবং আমাদের সেই ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে। যাই হোক, সেদিন মেহেদী হাসান শাওন এসেছিলেন লাশ নিয়ে একটা ঘটনা শোনাতে। লাশ, অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাগুলো সবসময় কিন্তু দেখেছি আমাদের ভালো লাগে, এবং সেদিনও এই ঘটনাটি বেশ প্রশংসা পেয়েছিল সবাই। এবং আমরা শুনে আসবো এখন মেহেদী হাসান শাওনের সেই চমচমাট ঘটনাটি। হাই লিসনার্স, আমি মেহেদী হাসান শাওন, আসছিলাম খালিশপুর নেভিগেট থেকে। ওকে, সো আপনি বলবেন একটা লাশের কাহিনী, রাইট? জি শুনি। আচ্ছা, আমার এই কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা। এটা খুব রিসেন্টলি, ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে, হ্যাঁ, আচ্ছা, 2015-এর ডিসেম্বর মাসে। আমার ফ্রেন্ডের নাম সবুজ, সে খুলনা আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিল। তো আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ ছিল, তো রিলেটিভটার একদিন হঠাৎ করে মানে সাডেনলি ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে। তো রোড অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পরে তাকে যথাযথভাবে হসপিটাল নেওয়া হয়, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আপনি জানেন যে ডেড বডি যেসব কেস আছে, অ্যাক্সিডেন্ট কেস আছে, সেই সব কেসে পুলিশ সাধারণত পোস্টমর্টম ছাড়া কোনো মানে ডেড বডি হ্যান্ড ওভার করে না প্যারেন্টসদের কাছে। সো বাট আমার ফ্রেন্ডের রিলেটিভরা সেই ডেড বডিটা কোনো মতো পোস্টমর্টম ছাড়াই মানে পুলিশের কাছে দাবি করে যে আপনার পোস্টমর্টম ছাড়াই আমাদের ডেড বডিটা দিয়ে দেন। বাট পুলিশ কোনোভাবেই মানে না। সো যথাযথভাবে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম শেষে আবার একটা নিয়ম আছে যে পুলিশ শেষে যে গার্জিয়ানদের মানে ডেড বডিটা দেখানোর জন্য একবার ডাকেন। আচ্ছা। তো তখন আমার ফ্রেন্ডের ওই রিলেটিভের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমার ফ্রেন্ডকে এন্ড ওই ফ্যামিলির যে বড় ভাই ছিল তাকে ডাকা হয় ডেড বডিটা দেখার জন্য। তো আমার ফ্রেন্ডরা ওই ডক্টরের সাথে যায় খুলনা মেডিকেল কলেজে মর্গে। তো মর্গে তো প্রচুর লাশ। জি। তো তখন আমার ফ্রেন্ডকে যখন ওই লাশটা দেখানো হয়, আমার ফ্রেন্ডটা দেখতেছে যে লাশটা একটা পাশ পুরো থেতলে গেছে, বুকে সেলাই এন্ড ফেসের পুরো একটা সাইড থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। আচ্ছা। তো এই অবস্থায় আমার ফ্রেন্ড দেখতেছে যে লাশটা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এটা হওয়া সম্ভব না, বিকজ ডেড বডির লাশ সবসময় চোখ বন্ধ থাকে। যদি বন্ধ করা থাকে আগে, তাহলে তো বন্ধই থাকার কথা। হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা দেখতেছে যে না, চোখটা খোলা, তার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডটা খুব ভয় পেল, বাট তখন আপাতত কাউকে কিছু বললো না। মোটামুটি সব কার্যক্রম শেষে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। তো আমার ফ্রেন্ডের যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, ডেড বডিটা নিয়ে যাওয়া হবে বগুড়া, তার মায়ের পাশে কবর দেওয়া হবে, এই জন্য বগুড়া নিয়ে যাওয়া হবে ডেড বডিটা। তো
একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়, অ্যাম্বুলেন্সের ভাড়াটা মিটিয়ে এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বগুড়া। অ্যাম্বুলেন্সটা স্টার্ট করে মোটামুটি ফকিরহাট পর্যন্ত ভালো মতোই পৌঁছায়। আচ্ছা আচ্ছা, ফকিরহাট যাওয়ার পর অ্যাম্বুলেন্স আর চলতেছে না, আর যাচ্ছে না সামনে। তো এখন ড্রাইভারকে বলতেছে কেন যাচ্ছে না, তো তখন ড্রাইভার বলতেছে যে ফার্স্টে বলতেছে যে হয়তোবা অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, এই জন্য হয়তোবা যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তো ড্রাইভার একটু পর চেক করলো, যে দেখলাম যে না, পেট্রোল ঠিক আছে, তেলের কোনো প্রবলেম নাই, বাট অ্যাম্বুলেন্সটার সামনে আগাচ্ছে না। তো এমন অবস্থায় ড্রাইভার শুনতেছে যে পিছন থেকে ডেড বডিটার ওইখান থেকে শব্দ আসতেছে যে আমাকে তোরা এখান থেকে নিয়ে যাস না, ফকিরহাট থেকে তোরা আমাকে নিয়ে যাস না, আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার উপরে অনেক অবিচার করা হয়েছে। সো সে জানাচ্ছে যে মানে সে যাবে না এই কারণে। হ্যাঁ, লাস্টটা বলতেছে যে আমি ফকিরহাট ছেড়ে যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাস না। তো আমার ফ্রেন্ডটা শুনতেছে, সরি ড্রাইভারটা শুনতেছে। তো ড্রাইভার এবার পিছনে যে বসা ছিল ওই লাস্টার ওয়াইফ প্লাস ওই সেই মামাটা, তো তাকে বলা হচ্ছে যে আপনারা একটু দেখেন লাশটা ঠিক আছে কিনা। তো পিছন থেকে বলতেছে হ্যাঁ লাশটা তো ঠিক আছে, ঠিক মতোই শুয়ে আছে, বাট প্রবলেম হলো যে লাশটা থেকে অবিরত রক্ত পড়তেছে, এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। বিউটিফুল স্টোরি। তারপরে কি হলো? হ্যাঁ, তো বিকজ সকালবেলা মানে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাট এখন রাত বাজে 2টা-3টা, এখনো অবিরত ভাবে ব্লাড বের হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো সবচেয়ে আশ্চর্য। তো এবং এতক্ষণ পর্যন্ত ডেড বডির শরীর থেকে ব্লিডিং হওয়ার কথা সাধারণত না, এই জন্যই আপনারা মানে ব্যাপারটা খুব অবাক করার মতো। আচ্ছা, তো আরেকটা অবাক করার জিনিস হলো ডেড বডিতে থাকে একটা কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস বের হচ্ছিল। আমরা যেমন আমাদের পাশে কেউ দাঁড়ালে বা কেউ থাকলে, যদি আপনি বলছেন একটু গরম গরম কেমন একটা ভাব বের হচ্ছে, গরম গরম যে একটা ভাব বের হওয়ার কথা, এটা খুব অদ্ভুত ব্যাপার, গরম ভাব বের হচ্ছে। কারণ আমরা সাধারণত জানি যে যখন মানুষ মারা যায় তারপরে মানে টেম্পারেচার ফল করে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি বলছেন হ্যাঁ, এবং আপনি বলছেন যে সেখান থেকে গরম একটা ভাব বা বাতাস বের হয়ে আসছিল। এটা কি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু তো ড্রাইভার তো এবার ভয় পাইছে। ড্রাইভার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, আমি খুলনা মেডিকেল কলেজে ফোন দিয়ে আরেকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছে, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ডেড বডিটা একটা ভ্যানে করে নিয়ে সামনে এগোতে থাকেন। হ্যাঁ, তো যথাযথ এভাবে খুলনা মেডিকেল কলেজে ফোন দেওয়া হলো, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স রওনাও করলো। তো ওই ড্রাইভারটা করলো কি, রাত্রেবেলা একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানটাতে করে ডেড বডিটা সামনে আগানোর জন্য বলা হইলো। তো ড্রাইভার ওইখান থেকে বললো যে আমার ভাড়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আপনারা ডেড বডিটা নিয়ে সামনে যান। তো তারপরে ভালো মতো ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালা। তো হঠাৎ করে ভ্যানের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। ভয়ের উপরে ভয় রাসেল ভাই, ঠিক আছে, হঠাৎ করে থেমে যাবে, হঠাৎ করে বাস্ট হয়ে গেল। এখন অন্ধকার রাত, চারপাশে প্রচুর অন্ধকার, তার মধ্যে মানে ডেড বডি সহ 3জন মানুষ, মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাম্বুলেন্সটা আসলো। অ্যাম্বুলেন্স আসার পরে মোটামুটি ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সটা বগুড়া পর্যন্ত পৌঁছালো। দাফন কাফন শেষে সকালবেলা কবর দেওয়া হলো লাশটাকে। তো রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, বাট ঘটনাটা এখানে শেষ হলো না। ডেড বডিটার যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফটাকে 3-4 দিন পরে একটা স্বপ্ন দেখে। ওয়াইফটা স্বপ্ন দেখে এরকম যে ডেড বডিটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরে ডেড বডিটা নাই, ডেড বডিটা উধাও হয়ে গেছে, মানে ভিতরে কেউ নাই। ঠিক আছে, তো মানে সেই মানে ওই ডেড বডির ওয়াইফ খুব ভয় পেল। তো সেই ডেড বডির ওয়াইফ আমার সেই ফ্রেন্ডকে আবার জানালো বিষয়টা জানানোর পরে আমার ফ্রেন্ডটা আসলো। ফ্রেন্ডটা এসে বললো যে আমি তো আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, আমার এখানে খুব বড় একটা হুজুর আছে, আপনি চলেন আমরা ওনার সাথে কথা বলি। তো রাসেল ভাই, আলিয়া মাদ্রাসায় একজন হুজুর আছে যার বয়স এখন পর্যন্ত 120। হ্যাঁ, এবং উনি এখনো জীবিত আছেন। আমরা মানে তাকে দাদু হুজুর নামে বলি। আপনি আশ্চর্য হবেন যে সে প্রায় 3-4 কিলোমিটার পথ প্রতিদিন হেঁটে বাজার করেন, প্লাস প্রতিদিন 3 তলায় নামা ওঠা করেন 5 ওয়াক্ত নামাজের সময়। ঠিক আছে, তো সেই দাদু হুজুরের কাছে যায় আমার ফ্রেন্ড আর সেই মহিলা। তো যাওয়ার পরে সেই দাদু হুজুর করে কি, তার জিনের মাধ্যমে সে খোঁজ লাগানোর পরে সে জানালো এটাই যে আপনার হাজবেন্ডের উপরে একটা খারাপ আত্মা ভর করছিল।
তো সেই খারাপ আত্মা ভর করার পর সেই খারাপ আত্মাটা আপনার হাজবেন্ডের কবর দেওয়ার পরে সেইখান থেকে আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে। আচ্ছা। এবং তিনি আরো বললেন যে যা হয়েছে হয়েছে, আপনি নেক্সট এই কবরটা আর কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না, কবরটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনারা কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। ফিরে যাচ্ছি আবার রাজশাহীতে এবং বছরের শুরুতে আরো একবার ফিরে যাচ্ছি এবং ফিরে যাওয়ার আগে জানিয়ে দিই আমাদেরকে SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ফেসবুকে যে অ্যাড্রেস সেটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি রাজশাহীতে লাশের একটি ঘটনা শুনে আসবো ডাক্তার হারুনুর রশিদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যালো ভুক্তভোগী লিসেনার্স, আমি হারুনুর রশিদ, এসেছি 56তম MBBS ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। জি। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম তার কাছে শোনা। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। জি। তিনিও ছিলেন একজন পেশায় ডোম। আচ্ছা। ঘটনাটি 80-র দশকের। জি। রাজশাহী জেলার তানোর থানার একটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রামাঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। Bhoot FM, the night comes alive with Graminphone. ফিরে এলাম বিরতির পরে। আমি রাসেল এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM। এবং আপনাদের মনে আছে কিনা জানি না যে এই বছরের শুরুর মাসটা ছিল জানুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি 15 তারিখে আমরা ছিলাম চট্টগ্রামে এবং আমরা ভাবতেও পারিনি যে আমি তো অনেকদিন ধরে শুনছি, আপনারা হয়তো অনেকেই মনেই করতে পারেননি যে চট্টগ্রাম দেখলে মনে হয় যে সারাদিন যে শহরটা এত ব্যস্ত থাকে, যে বন্দর এত ব্যস্ত থাকে মানুষের পদচারণায় এবং নানান দেশের মানুষ আসেন নানান জায়গা থেকে। সেই শহর নিয়ে, সেই শহরের পেছনে, সেই শহরের অন্তরালে কোনো ঘটনা থাকতে পারে। হ্যাঁ, ছিল ঘটনা। এবং সেদিন শাকিল এসেছিলেন আমাদের চট্টগ্রাম স্টুডিওতে তার শহরের ঘটনা শোনাতে। চলুন শুনে আসি শাকিলের কাছ থেকে চট্টগ্রামের একটি ভয়ঙ্কর ঘটনা। তখন ক্লাস 5 পড়তাম, আমাদের বৃত্তি ক্লাস চলতো আর কি। তো আমাদের বৃত্তি ক্লাসের সময় রোজার যেহেতু ভ্যাকেশন ছিল, বন্ধ থাকতো। আমাদের স্কুলটা হচ্ছে সৌদি সরকার কর্তৃক অনুদানকৃত স্কুল, যেটা অনেক জায়গায় আছে, টুরিস্ট একটা বিল্ডিং। তো আমাদের ওই স্কুলে একটা রুম ছিল আর কি, 2য় তলায় একটা রুম ছিল, যেটা অলওয়েজ টাইমে আমি প্রায় অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখছি লক করা থাকতো, তালা মারা থাকতো এবং তালাটা মাঝে মধ্যে নড়তো। তো এটা নিয়ে আমাদের ভিতরে অনেক কৌতূহল ছিল, আমরা অনেকে বলা বলি করতাম যে এটা ভূতের রুম এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে রোজার এবং ঈদের প্রায় কাছাকাছি, আমরা ক্লাস করতেছিলাম প্রায় 25 জনের মতো। তো আমাদের স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, কিছু গ্রিল, দোতলায় কিছু গ্রিল চেঞ্জ করাতে, তো ওখানে পানি দিতে হয় আর কি যেহেতু। তো আমাকে আমাদের সম্মানিত হেড স্যার উনি এসে আমাদের ক্লাস বলেন যে দোতলায় যেতে হবে, গিয়ে এরকম পানি দিতে হবে যেহেতু কেউ নেই পানি দেওয়ার মতো। তো সবাইকে একে একে সবাইকে বলা হলো, কিন্তু কেউ যেতে রাজি হলো না। তো আমি অনেকটা চঞ্চল ছিলাম, তো আমি বললাম যে সাহস দেখে যে স্যার আমি পারবো যেতে। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রুমে গিয়ে পানি নিয়ে তুমি উপরে গিয়ে দিয়ে আসো, স্যার তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাও। আমি বললাম কি, আমি খুব চঞ্চল দেখিয়ে সবার সাথে সাহস দেখে আমি সোজা চলে গেলাম, পানি নিলাম। পানি নিয়ে তো আমি প্রথমে সিঁড়িটা হচ্ছে যে প্রথম ফ্লাইটে প্রথম ধাপ দিয়ে উঠে একটা ল্যান্ডিং হয় কি, প্রথম দিক দিয়ে উঠে আমি ল্যান্ডিং এ দাঁড়ায় সেকেন্ড ফ্লাইটে উঠবো। তো সেকেন্ড ফ্লাইটে উঠে রুমটা যেটা ছিল, যেটা আমাদের ভিতরে সবচেয়ে ভৌতিক রুম যেটা, সেটা হচ্ছিল ল্যান্ডিং থেকে হাতের বাম পাশে। তো ওখানে প্রথম দেওয়ার পরেই কেমন একটু অস্বস্তি লাগতেছিল, জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। দুপুরবেলা নিজে হয়তো ভয় লাগতেছে এরকম, কিন্তু আগে কখনো ভয় লাগেনি। তো আমি 1 পা 2 পা করে উঠলাম,
উঠে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে পাশের রুমে আওয়াজ হচ্ছে আর কি। রুম এটাতে দেখা যাচ্ছে কে যেন পা দিয়ে হাঁটা চলা করতেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার উপস্থিতি টের পেয়ে যেন দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম হয়তো বা পাশে অনেক নারকেল গাছ আছে, কিন্তু নারকেল গাছের পাতার কোনো শব্দ হতে পারে। তো এটার ভেবে আরো উপরে উঠলাম, কলাপসিবল গেটটা লাগানো ছিল। আর একটু উপরে উঠতে দেখলাম যে রুম থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কলাপসিবল গেটের ওদিকতে দাঁড়ায়, শেষ কোণে দাঁড়িয়ে আমার দিকে মানে তাকাচ্ছে, মানে আমি চোখগুলো দেখতে পাচ্ছি, চোখগুলো মানে খুব জল অনেক বড় বড়। আর এরপর দেখলাম আমি যখন আর উপরে উঠলাম, দেখলাম যে সোজা দূরে একদম কলাপসিবল গেট সামনে বরাবর চলে আসছে। তো আমি মানে দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা মানে কোনো শেপ, মানে একটা মানে অনেকটা পানি এরকম এই পাশ থেকে দেখলে ওই পাড়ে দেখা যায়, সেম পানির মতন একটা জিনিসটা দেখতে। প্রায় 12-13 বছর বয়সে এক ছেলে, আর এক হাফ প্যান্টের মতো দেখা যাচ্ছে সেটা, এবং মানে খুব জল করে ভাবে তাকায় আছে আমার দিকে, কলাপসিবল গেটের দুই পাশে ধরে অনেকটা আমার দিকে তাকায় আছে যে আমি কি করতেছি। আমি মানে ওটাকে জিনিসটাকে মানে অনেকটা অ্যাভয়েড করে নিলাম, না আমি সামনে দেখি কি করে। আসলে ওই সময় অত বেশি ভাব নেই যে আসলে এটা কি আমার কি ভুল হচ্ছে না অন্য কোনো কিছু। আমি যখন সামনে চলে যাই দেখি আমি ডান পাশের রুমে ঢোকার জন্য মানে আমি ডান পাশের রুমে যাব, তো দেখলাম যে ওটা ডান পাশের রুমের দিকে চলে গেল। তো ডান পাশের রুমটা হচ্ছে যে আমাদের ওই ম্যাডামদের রুম, এটা মানে ওখানে বসার একটা বই রাখার জন্য একটা জায়গা ছিল। রুমের ভিতরে টোটাল একটা পার্টিশন ওয়াল দিয়ে 2টা রুম করা হয়। আমি কলাপসিবল গেটটা খুললাম, খুলে আমি গেলাম রুমের ভিতর, ঢুকে একটা জানালায় আমি শুধু পানিটা দিছি। এরপর দেখলাম যে ভিতর রুম থেকে অনেক শব্দ হচ্ছে, মানে খুব একটা খসমস আওয়াজ, বই পড়ে যাওয়ার একটা শব্দ, এরপর মানে গঙ্গানি টাইপের শব্দ হচ্ছে। তো আমি মানে চিন্তা করে গেলাম আসলে জিনিসটা কি। এরপর আমি আবার করলাম কি ব্যাক আসলাম, আমি বললাম মানে ওই পরের রুমটাতে যাবো কি যাবো না। এরপর আবার যখন ব্যাকে আসি তখন দেখি যে ওই জিনিসটা থেমে যায়, মনে হয় আমার সামনে আমাকে আবার ফলো করতেছে। তো এরপর যখন আমি আবার ভিতর দিক ঢোকার চেষ্টা করলাম, দেখলাম ওটা ভিতরে আরো কোনায় চলে গেল, মানে মনে হচ্ছে যে আমাকে ভয় পেয়েও ভিতরে চলে যাচ্ছে। তো এরপর দেখলাম যে যেমন মুরগির এই হাড্ডি যেভাবে চাবালে যেরকম শব্দটা হয়, এরকম একটা শব্দ আসতেছে। সাথে সাথে দেখো সেলফ থেকে অনেকগুলো বই পড়ে গেল। তো এটা দেখার সাথে সাথে আমি করলাম কি, আমি পানির পাত্র থেকে ওইখানে পানিগুলো সবগুলো ঢেলে দিয়ে আমি তাড়াতাড়ি নিচে চলে আসছি। এসে আমি হেডস্যার রুমে পাত্রটা রেখে ক্লাসে আসলাম। আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার এতক্ষণ কই ছিলাম? স্যার এতক্ষণ কই ছিলাম মানে আমি তো পানি দিয়েছিলাম। পানি কোথায় দিতে গেছিলাম? আমি তো তোমাকে বলছিলাম যে আমার সাথে দেখা করার জন্য। স্যার আপনার সাথে কেন দেখা করবো? তুমি পানি দিতে গেছো যে কলাপসিবল গেট লক করা, তুমি তো আমার থেকে চাবি নিতে হবে, তুমি চাবি নাও নাই কেন? তো এরপর আমি বললাম, না স্যার আমি তো গেছি, ওখানে গিয়ে আমি তো পানি দিছি, আপনি গিয়ে দেখেন। তো ওনার সাথে মানে অনেকটা তর্ক হয় আর কি আমার সাথে। তো উনি পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, আচ্ছা আমার সাথে চলো। তো গিয়ে দেখি যে আসলে হ্যাঁ কলাপসিবল গেটটা তালা মারা, কিন্তু যেটা আমি আপনার যাওয়ারই কথা না, কোনো আমার যাওয়ারই কথা না। এরপর হেড স্যার আমাকে করে কি মিথ্যা বলার জন্য, মানে উনি মনে করছে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাকে মানে পুরো ক্লাসটাতে প্রায় টানা 4 ঘন্টা একটা ক্লাস হয়, যেটাতে আমাকে দাঁড় করে রেখেছিল আর কি। এটাই ছিল আমার ঘটনা। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আমরা চট্টগ্রামের ঘটনার পরে এবার একটা ময়মনসিং এর ঘটনায় যাব। ময়মনসিং এর এপিসোডটি আমাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে ময়মনসিং এ আমরা ছিলাম 22 তারিখে, এবং ময়মনসিং এর ভূত এফএম এর সেই এপিসোডটি শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের শেষ করতে হয়েছিল। এবং একটা জিনিস আমাদের আজীবন মনে থাকবে, সেটা হচ্ছে যে ময়মনসিং এর মানুষের আমাদের জন্য যে ভালোবাসা, ভূত এফএম এর জন্য যে ভালোবাসা, আমাদের নিজেদেরকে সেদিন সত্যি ধন্য মনে হয়েছিল ময়মনসিং এ গিয়ে। এবং সেদিন ময়মনসিং স্টুডিওতে এসেছিলেন শুভ্র তার ঘটনা শোনাতে। আমরা এখন শুভ্রর ঘটনা শুনবো, এবং সেই সাথে আপনি যেরকম শুভ্র ঘটনা শুনে ভয় পাবেন, আমি ভয়ও পাবো একইভাবে। হয়তো শুভ্রর ঘটনার সাথেই আমি চলে যাব, একটু নস্টালজিক হয়ে যাবো, সেদিনে সেই দিনটাই চলে যাবো, এবং সেই ভালোবাসাগুলো আবারও ফিরে পাবো। অ্যান্ড থ্যাংক ইউ ময়মনসিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোণে। ঘটনাটির শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার।
এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, দুজন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোনার বিখ্যাত মগরা নদী, সেই মগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম, নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা ওইখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তোবা কেউ আছে। তো আমি একটু ডানে বামে তাকালোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কেউ যেমন ঘুরে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম, কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকাল থেকে। বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই এবং রীতিমতো বললে যেটা চলে যায়, আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল। এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম, সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যেন লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে। মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা, আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে। আমি পিছন দিকে ফিরে যাচ্ছি আস্তে, ফিরতে ফিরতে ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম, আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারে কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো দেখতে বলতে খুব গোলাকার সাইজের, ছোট পুরো একটি দল আছে বলা যেতে পারে। 3টা চোখ, আচ্ছা, নাথিং মোর দেন 3টা চোখ। এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, টোটালি সার্কেল। ও আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা, সামনে যাচ্ছে একবার পেছনে আসছে একবার, এরকম ভাবে টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসে এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেদিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই ঠিক সেই টাইমে 7:30 থেকে আমি যাই। যাওয়ার পরে আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময় জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না, বলছিল যে পেছনে লেগে থাকবে, একটা কথা, পেছনে লেগে থাকবো। মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে। সাথে সাথে আমি পাশে যে 2 জন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা? না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আমি, আমার সাথে অনুপম এবং অপূর্ব আমার 2 জন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালে টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়। এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাক। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম, সে বলল আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে।
দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস। আমি বললাম কি করেছি, সে আমাকে দেখালো একটা পেজের ভিতর, সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি, 3টা চোখ এঁকেছি আমি যেরকম দেখেছিলেন আপনি। আমি যেরকম দেখেছি ওই সময় আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, বাট 3টা চোখ ছিল, 3টা চোখ ছিল এর মধ্যে। ওনাটা আমি মাইমিসিং চলে আসার পরে আমি যখন কলেজে ভর্তি হলাম, আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল তার সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনা করেছি এবং 4বারই এটি হয়েছে। অ্যান্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন এবং আমি মোটামুটি দেখেছি ওনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছেন, যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখনই আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। অ্যান্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল মাইমিনসিং এ, এখানে আসার পরে কলেজে ভর্তি হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে মাইমিনসিং এ যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, সে নদীর পাশে বসেছিলাম আমি 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক, আচ্ছা সিম্পলি নর্মাল জেন্টেলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে এমন ভাবে বলে সে আমাকে চেনে, ভাইয়া দেখেন তো আপনি এই অ্যাড্রেসটা চিনেন কিনা বলে আমাকে একটা কাগজ দেখালো। আচ্ছা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস বলছি, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকানো। ও মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন 3টা চোখ আঁকানো ছিল। 3টা চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল। দেন আমি বসে বললাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে। এবং যদি আমার ফুপির কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে হবে। এবারে আবারও যাচ্ছে একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই আরো একবার জানিয়ে দিই যে চলছে অমর 21-এর বইমেলা এবং 21-এর বইমেলায় যে আপনারা যারা 13টি লোবান নেভে না এবং ম্যাপ নাম্বার 13 বইটি এখনো সংগ্রহ করেননি তারা চলে যাবেন 381 এবং 382 নম্বর স্টলে, জ্ঞান বিতরণের স্টলে, এবং সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন, সংগ্রহ করবেন জমজমাট গল্পে ঠাসা মলাট ভর্তি ভয় এই দুটো বই, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি একটা বিরতিতে। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। চট্টগ্রামকে সাথে নিয়ে ফিরে আসলাম। এবার যাবো চট্টগ্রামের ঘটনায় এবং আপনাদের আরো একবার মনে করে দিই, গত মাসের মাঝে আমরা ছিলাম চট্টগ্রামে এবং সাফায়াত চট্টগ্রামের আগ্রাবাদের একজন অধিবাসী, সারা দিন যেখানে মানুষের চলাচল সেই জায়গাটাই রাতে কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা সাফায়াতের গল্প শুনতেই বোঝা যায়। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি সাফায়াতের ঘটনা এবং সাফায়াতের কাছে শুনে আসবো সেদিনের সেই রাতের ঘটনা। ঘটনাটা হচ্ছে 2001-এর, এটা হচ্ছে আমাদের কলোনিতেই এবং আমাদের কলোনিতে যে মানে আমাদের স্কুলের ঘটনাটা। এটা আমাদের রিইউনিয়নের সময় 2001-এর 24শে ডিসেম্বরের কথা বলছি আমি। তো আমি পেশাগতভাবে আগে সব প্রকৌশল ছিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং আমাদের বিজনেস ছিল। তো ওই টোটাল ইভেন্টের কাজটা আমরা পাই। তো এটা মানে ট্রেডিশনাল ভাবেই চলে এসেছিল। আমার আব্বু করলো, তারপর আমার চাচা করলো, দেন আমি ইনভলভ হই। তো এর ঠিক 15 মিনিট আগের দিন রাতে সাউন্ড সেটআপ দিয়ে, লাইট সেটআপ দিয়ে আমরা সব কাজ শেষ করব। তো মোটামুটি কাজ শেষ রাত 2টো কি 2:30 তখন। তো আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছি চা খেতে বাদামতলির মোড়ে যাওয়ার আগে আমরা সব লাইট টাইটস গুলো মানে সবকিছু জ্বালিয়েই মোটামুটি আমরা বের হয়ে গেছি। দেখার যে ছিল যে চেকিংটা
লাস্ট চেকিংটা। চা খেতে চলে যাই, তো সবাই ব্যাক করলো, আমি সবার পিছনে ছিলাম, আমি একটু ধীরে ধীরে আসছিলাম। তো আমাদের স্কুলের যে গেটের একটু সামনে হচ্ছে আমাদের কলোনির মেইন গেটটা। তো মেইন গেটটা ক্রস করে টেনিস কোর্টের সামনে আসলাম। টেনিস কোর্টের সামনে আসার পরে আমি দেখলাম কি আমাদের স্কুলের গেটের সামনে তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক পুরাতন এবং এই তেঁতুল গাছটা নিয়ে অনেকের অনেক ধরনের অনেক কথা আছে আমাদের কলোনির। এটা যারা এখন সিজিএস কলোনি থেকে শুনছে তারাও বলতে পারে। তো গাছটারও অনেক বয়স, প্রায় এটা আপনার 100 ইয়ার্স ওভার গাছটার বয়স। তো ওই গাছ সম্পর্কে মানে পরে আমি যেটা জানতে পারছি আমার আব্বুর কাছ থেকে, সেটা আমি পরে আসছি। তো আমি টেনিস কোর্টটা ক্রস করে মানে আমি দেখলাম কি, যখন আমি গেট দিয়ে ঢুকলাম গাছে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু জাস্ট 30 মিনিটস অ্যাগো আমরা কিন্তু লাইট স্টেজ সবকিছু জ্বালিয়েই কিন্তু আমরা বের হয়েছি। তো মানে খুব খারাপ লাগলো যে কি রে, আমি লাইটের জ্বালায় গেলাম, এগুলো নাই, এখন বন্ধ। আমি ঠিক তেঁতুল গাছের সামনাসামনি আসার পর টোটালি ফ্রিজড, মানে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। ঠান্ডার সময় আমি ঘামছিলাম, প্রচন্ড পরিমাণ ঘাম আমার। হঠাৎ করে মানে ওই আমি স্ট্যাচু হওয়া অবস্থাতেই আমি হঠাৎ করে আমার বাম কানের পাশ দিয়ে কিছু একটা সাই করে ছুটে গেল, লাইক এ বুলেট। তো আমি ঠিক বাম দিকে যখন তাকাচ্ছি, বাম দিকে তাকানোর পরে ঠিক রাস্তার অপোজিট দেখছি আমি দুটো লোক, একটা লোক আরেকটা লোককে খুব ভাবে মারছে এবং এমন ভাবে মারছে যে মানে মারতে মারতে প্রায় মানে ডেড বডির মতো করে ফেলছে। হঠাৎ করে মানে আমার খেয়ালটা ছুটে যায়, খেয়ালটা ছুটে যাওয়ার পরে দেখি ওখানে মানে সিনেমা যেরকম ভ্যানিশ হয়ে যায় ওরকম কোনো কিছুই নেই। পরে মানে আমি দেখি কি আমি মোটামুটি নর্মাল, কিন্তু আমার পুরো শরীর তখন ঘামে ভেজা, মানে শীতকালের ভিতরে ঘাম কোথা থেকে আসবে। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি আমার টেকনিশিয়ানদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমরা লাইট কেন খুললা? ওখানে তো আমি লাইটের জ্বালায় রেখেছিলাম। তো আমার মানে টেকনিশিয়ানটা বলতেছে, বস আমরা কি বলবো, আমরা মানে গাছের সামনে এসে দেখি কি মানে লাইট আমরা যেগুলো লাগাইছিলাম গাছের উপরে ওগুলো খুব সুন্দরভাবে গুছায় টুছায় গাছের নিচে কে যেন রেখে দিছে। ওরা কেউ কিছু করেনি? না, ওরা কেউ কোনো কিছু করেনি। এবং তারাও খুব অবাক হয়ে গেছে, কারণ একটা গাছ যখন লাইটিংস দিয়ে সাজাতে যায় তখন অনেক কষ্ট করা লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টার যে কাজটা, 2-3 ঘন্টার কাজটা কিভাবে আধা ঘন্টার ভিতরে মানে কমপ্লিট করে ফেললো? আধা ঘন্টা কিভাবে মানে এতগুলো লাইট নামাই ফেললো? তো আমি বললাম যে তোমরা কি আর কোনো কিছু দেখছো, এখানে কোনো কিছু অবজার্ভ করছো? না, আমরা কোনো কিছু অবজার্ভ করিনি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও 48.2 FM, চলছে ভূত FM এবং একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা। শরাফ সেদিন ঢাকা এপিসোডে এসেছিলেন মা তানিয়াকে নিয়ে গত মাসের একদম শেষ সপ্তাহে, এবং সাথে ছিলেন ভাই ইশফার, এবং তারা তিনজনই আলাদাভাবে একটা কিছু দেখেন এবং তাদের বাবাও সম্ভবত দেখেন, এবং তানিয়ার কাছে আমরা শুনতে চেয়েছিলাম সেই ঘটনাটি, এবং তানিয়া খুব চমৎকার ভাবে সেই ঘটনাটি আমাদের বলেছিলেন, এবং সবাই সেদিন বলেছিলেন যে প্রত্যেকে অলমোস্ট সবার ধারণা যে একই জিনিস দেখেন। তো আমরা সেই ঘটনাটা শুনে আসবো। জি, এই ঘটনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় যখন আমার বাবা পেটে ছিল, আমার দিদার। সো আমরা জানি যে আগের কালে বাসাগুলো, আমার বাবার বাসাটা অ্যাকচুয়ালি লাইক হোম টাউন, লাইক যেখানে জন্ম হয়েছে সেটা ফরিদপুর ছিল। সো ওখানের বাসাগুলা যেখানে জন্ম হয়েছে ওই বাসাটা ছিল টিন শেডের, রাইট? সো যখন আমার বাবা কনসিভ করেছিল লাইক বাবাকে, তখন ওখান থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয় অনেক রকমের। যেমন নর্মালি অনেক সময় শোনা যেত যে টিন শেডের চাল ছিল যেটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতো এবং অন্য মানুষ ঢিল দেওয়ার আওয়াজ হতো, কিন্তু ওটা অনেক রাতে, যেটা নর্মালি হওয়া সম্ভব ছিল না। অ্যান্ড দেন অনেক ধরনের শ্যাডোজ দেখা যেত, সো যেগুলো নর্মালি আমরা দেখি না। এবং ওরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যেই আমার বাবার জন্ম হয়। সো বাবা জন্ম হওয়ার পরে আমরা যেমন জানি যে নর্মাল বাচ্চাদেরকে সাজানো হয় কপালের মধ্যে কালো টিপ দিয়ে, এটসেট্রা। সো ওইভাবে করে আমার বাবাকে কপালের মধ্যে কালো টিপ দিয়ে একদিন রোজার সময় আমার 2 বড় ফুপ্পি নিয়ে বের হলো। সো বারান্দার মধ্যেই ঘোরাঘুরি করছে, বারান্দায় দোলনা ছিল, দোলনায় শুয়ে ওরা গল্প করছে নিজেদের মতন। তার মধ্যে আজান পড়ে। আজান পড়ার পর ওরা ইফতারি করার
এক্সাইটমেন্টে বাবাকে ভুলে ওখানে ফেলে দিয়ে চলে যায় ইফতারি করতে। সো আজান পড়ার সাথে সাথে তো সূর্য আস্তে আস্তে ডুবছে। সো সূর্য ডুবার সাথে সাথে আমার বাবা কান্না শুরু করে, এবং সেই কান্নাটা লাইক আনস্টপেবল, যে লাইক ওটা কন্টিনিউয়াসলি হচ্ছে তো হচ্ছে, মানে কোনোভাবে থামানো যাচ্ছে না। সো ওটার পরে আমাদের বাসার মানে ও দিদা বাসার ওখানে এক বুজুর্গ লোক থাকতো, তার কাছে নিয়ে যাওয়া হয়, তাকে বাবাকে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে হচ্ছিল গিয়ে অনেক সূরা টুরা পড়ে ওই লোকটা পরে বাবাকে ঠিক করালো, তার কান্নাটা বন্ধ হলো। তো ওই লোকটা বারবার করে ওয়ার্ন করে দিল আমার দিদাকে যে আপনার ছেলেকে নেক্সট টাইম থেকে আর কোনো সময় কপালে কালো চিপ দিবেন না। তো আমরা যেভাবে জানি যে যখন আমাদের কোনো ট্রাবল আসে আমরা ওটার উপায় পাই কিভাবে আমরা ওটাকে সলভ করবো, এন্ড দেন ওটা আমরা সুন যখন ট্রাবলটা কেটে যায় আমরা কয়েকদিনের মধ্যে ওই জিনিসটা আবার ভুলে যাই। সো এরকমই কিছু একটা হলো। আমার ফুপ্পিরা কয়েক মাস পরে এক্স্যাক্টলি একইভাবে বাবাকে কাজল দিয়ে কপালের মধ্যে আবার বের করে নিয়ে যায়, এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বাবা আবার কান্না শুরু করে, এবং এবারে কান্নাটা একদম লাইক কোনোভাবেই থামানো যাচ্ছে না, এবং লাইক অলমোস্ট লাইক মরে যাওয়ার মতন কান্না করছে, একটা বাচ্চা ছোট। সো অনেক চেষ্টা করার পর ওই লোকের কাছে নিয়ে যাওয়া হলো আবার। ওই লোক এখন বলে আমি তো এবার ঠিক করবো না আপনার বাচ্চাকে। আমি বললাম আপনাকে কোনো সময় যেন না দেওয়া হয়, তারপরেও আপনারা দিলেন, তো আমি এখন ঠিক করতে পারবো না আপনার বাচ্চাকে। পরে আমার মানে দিদা অনেক রিকোয়েস্ট করার পর সে দোয়াদুয়ি শুরু করলো, এবং কিছুক্ষণ পর হচ্ছিল গিয়ে বাবা ঠিক হয়ে গেল এবং বললো যে নেক্সট টাইম যদি কালো টিপ দেওয়া হয় আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না। অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত কালো টিপ দিয়ে হচ্ছে নজর এড়ানোর জন্য, কিন্তু এখানে পুরো জিনিসটা উল্টো ঘটলো। আচ্ছা, বলে যে আপনার বাচ্চাকে যখনই কালো টিপ দেওয়া হয় কিছু একটার সামথিং একটার নজর লাগে ওর দিকে, যেটার জন্য এই কান্নাটা শুরু করে। সো গ্রোয়িং আপ আমার বাবা অনেক নটি চাইল্ড ছিল, রেকলেস ছিল অনেক বেশি। সো হি হ্যাড অলওয়েজ লাইক ওর অনেক বেশি ইন্টারেস্ট ছিল এসব জিনিসে। সো এসব জানার পরে বাবা গ্রোয়িং আপ এগুলো জানলো, অ্যান্ড বাবা যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস করে, সো বাবা ডিফারেন্ট জায়গায় পোস্টিংস হয়। তো সিলেটে পোস্টিং ছিল এই জন্য, এবং সিলেটে বাবা একটা কোর্স করতে গিয়েছিল। সো বিল্ডিংটা যেমন ছিল ওটা আই শেপের বিল্ডিং, এবং বাবার গ্রাউন্ড ফ্লোরের রুম সবচেয়ে কর্নারে। সো বাবা প্রত্যেকদিন রাতে 9টা-10টার দিকে এরকম একা একা ছাদে যেত, ছাদে যেয়ে বলতো যে কে আমার সাথে থাকতে আমার দিকে নজর লাগাতে ছোটবেলা, সাহস থাকলে আমার সামনে আসো। সো এরকম একদিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন বাবা যখন ছাদে গেল বাবা ফেল্ট আ বিট উইয়ার্ড, যেটা ইউজুয়ালি হয় না, বিকজ লাইক হি ডাজন্ট বিলিভ, কোনো সময় এসব বিলিভ করে না, ট্রাস্ট কতটা এসব বলে কিছু হয় না আসলে, এগুলো সব লেম। সো এগুলোর পরে বাবা আবার একইভাবে করলো এবং 12টার দিকে বাসায় চলে আসলো, রুমে এসে ঘুমালো। এবং নর্মালি কি হয়, বাবা শোয়ার আগে সব দরজা জানালা লক করে শোয়, কিন্তু আনফর্চুনেটলি আর সারপ্রাইজিংলি সেদিন বাবার পায়ের কাছে বা মাথার কাছে দরজাটা খোলা ছিল। সো ঘুমাচ্ছে ঠিক মিড নাইটের দিকে 1:30-2টা, এই সময় আবার হঠাৎ করে ঘুম ভাঙে এবং বাবার মনে হয় যে বাবার সাথে there is someone, বাবা is not alone. ওকে। তো বাবা যেহেতু লাইক করিডোর থেকে হালকা লাইট আসছে, ওই লাইটের মধ্যে মোটামুটি ক্লিয়ারলি দেখা যায়, এবং বাবা দেখতে পারলো যে বাবার পায়ের কাছে একটা অসম্ভব সুন্দর মেয়ে দাঁড়ানো। মেয়েটা দেখতে মানে আমরা হিন্দুদের দুর্গা যে মূর্তিটা দেখি অলমোস্ট ওটার মতন দেখতে, জাস্ট ডিফারেন্স হচ্ছিল গিয়ে নর্মাল মেয়েদের চুল থাকে নিচ দিকে ছাড়া, ওই মেয়েটার চুল ছিল আকাশে উড়া, মানে অপোজিট ডাইরেকশনে উপরে ছিল এবং গোল হওয়া ছড়ানো সব জায়গায়, এবং চোখগুলা রক্তের মতন লাল ছিল, এবং এক দৃষ্টিতে খুবই রাগ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সো বাবা এটা দেখে মানে এমন ভয় পায়, বাবা বলা শুরু করে যে তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। এবং এটা বলার পরে সে নয় না কোনো দিকে, এবং একটু পরে তার বাম হাতটা উঠালো, এবং ওটার মধ্যে সে একটা মেয়ের চুল মুঠি করে ধরা ছিল, এবং এই মেয়েটার গলা কাটা ছিল। দেখার পর বাবা প্রচন্ড ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করে, এন্ড দেন আয়াতুল কুরসি যত পড়ে ওই মেয়ে আরো রাগ হয়, আরো লাইক ভিশিয়াস
ভাবে তাকায় বাবার দিকে। সো ওভাবে করে আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই মেয়েটা আস্তে আস্তে ফ্লোট করা শুরু করলো মাটির থেকে, ফ্লোট করে আস্তে দরজা দিয়ে ভ্যানিশ হয়ে যায়। ওকে, বাট একটা জিনিস সেটা হচ্ছে আপনার বাবার জীবনে এই সমস্ত ঘটনা ঘটেছে, আপনাদের ফ্যামিলি মেম্বার আরো 2 জন আছেন এখানে, আপনার মা আছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন? আমি ইশফার ভাই। জি, আমি সারারের ভাইয়া। আচ্ছা, সারারের ভাইয়া। সারারের আম্মুর সাথে আমি একটু পরিচয় হই, আমরা একটু জাস্ট একটু পরিচিত হই। জি, আমি তানিয়া। ওকে, তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বলছি আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে এই যে ওরা বলছিল যে ওনাদের বাবার যে সমস্যাটা ছোটবেলায় হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা রেশ ধরে এই মেয়েটিকে কি আপনাদের মানে আপনারা কেউ দেখেছেন, আপনাদের 3 জনে কেউ দেখেছেন যে মেয়েটির কথা উনি বলেন? না, আমি ঠিক আসলে মেয়েটা কেমন ছিল বা কি সেটা তো আমি জাস্ট এমনি শুনেছি, আমি কখনো ওভাবে করে তো কিছু মানে যেহেতু এটা আমি বলতেই পারবো না, কিন্তু আমি এটুকুই বলতে পারি একটা সময় যেহেতু আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করেন এবং বিভিন্ন জায়গায় তার পোস্টিং থাকে, আমরা একটা হিলি এরিয়াতে যে কোনো একটা প্লেসে ওখানে একবার, তখন আমার বাচ্চারা খুব ছোট, ওদেরকে নিয়ে আমি ওখানে গেলাম। আর তার চেয়েও আগে আমি বলি, আমার বড় ছেলে যখন আমি এই ধরনের কিছু অ্যাবনর্মাল ব্যাপার, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমার বাসায় ছিল, বিকজ ওর বাবা একটা ভাইটাল পোস্টে ছিল এবং ওকে খুব বিজি থাকতে হতো, আমি অলমোস্ট একাই থাকতাম। সেই সময়টায় আমাকেও কিছুটা জিনিস, এই ধরনের জিনিস ফেস করতে হয়েছে এবং আমি তখন জিনিসটাকে আসলে এভাবে দেখতাম যে হয়তো আমি প্রেগন্যান্ট, সো সেজন্যই হয়তো আমি ভয় পাচ্ছি। রাইট, অনেকে বলেন যে এই সময়টা অনেক রকম চিন্তা আসে মাথায়, রাইট, ওটা থেকেই। বাট আমি ওটাকে কখনো সিরিয়াসলি ওভাবে কিছু ধরিনি। তারপর যখন একটু বড় হলো আর যখন সেই হিলের একটা জায়গায় আমরা গেলাম, ওখানে যাওয়ার পর একদিন মধ্যরাত্রিতে, আমি ঠিক সময়টা বলতে পারবো না, কিন্তু মধ্যরাত্রিতে আমি একটু মানে ওয়াশরুমে যাব, হঠাৎ আমি তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছে একটা বড় জানালা ছিল, খুব বড় একটা জানালা ছিল। তো আমি পর্দাটা সরানো ছিল, আমি ওখানে হঠাৎ করেই আমার চোখটা গেল এই জন্যে যে আমি দেখতে পেলাম যে আমি নিজেই ওখানে দাঁড়ানো আছি জানালার বাইরে। আমি দাঁড়ানো আছি, আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি। সেটা একটা ভয়ঙ্কর একটা ফিলিংস, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। এক্স্যাক্টলি ঠিক সেই রকমই, যেরকম চুলগুলো উপর দিকে, একটা মানে অদ্ভুত অবস্থা চুলে, আর চোখটা ভীষণ টকটকে লাল এবং খুব রাগী চোখে আমি আমার নিজেকেই দেখছি। এবং আমি এতটাই ভয় পেলাম যে আমি ওর বাবাকে তখন ডেকে তুললাম আমি, এবং সাথে সাথে আমি আর কিছু তখন আর কিছু আমার মানে এর পরের অংশ আমার আসলে আর কিছু মনে নেই। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডি 48.2 FM, চলছে ভূত FM, এবং আমরা খুলনার এপিসোডে আর একবার যেতে চাই এবং সেখানে সৌরভের একটা জমজমাট ঘটনা রয়েছে। আপনি কতদিন, আপনি জীবনে কখনো কোনো সময় লাশের সাথে কোনো মুহূর্ত কাটিয়েছেন কিনা জানি না, সৌরভের অনেকটা মুহূর্ত কেটেছিল এবং অনেক ভয়ঙ্কর ছিল সেদিনের সেই রাতটি এবং এক্সপিরিয়েন্সটি, এবং সৌরভের কাছ থেকে আমরা সেই ঘটনাটা শুনে আসবো। শুনে আসি সৌরভের ঘটনা। আমার বাসা সোনাডাঙ্গা আবাসিকে এখন আছে, বাট আমি যে ঘটনাটা বলবো তখন আমি রূপসায় ছিলাম। ওকে, সো আমরা চলে যাই আপনার ঘটনায়। কত বছর আগের ঘটনা হবে এটা? ঘটনাটা হচ্ছে গত বছরের জানুয়ারি মাসের ঘটনা, টাটকা ঘটনা। ওকে, চলে যাই আমরা ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি সৌরভ। তো ঘটনাটা গত বছরের জানুয়ারি মাসে। স্বাভাবিকভাবেই প্রতিদিনের কাজ সেরে আমি রাতে বাসায় যাই। বাসায় যেয়ে আমি রাত্রে 11টা থেকে 11:30টার দিকে আমার আম্মুর সাথে খেতে বসি। তো খেতে বসার সাথে সাথেই আমি একটা চিৎকার শুনতে পাই, বাইরে অনেক হুলস্থুল ভাবে চিৎকার হচ্ছে। দেন আমি আর আমার আম্মু পাশের বাসায় যেহেতু চিৎকার হচ্ছে, দুইজনে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং বের হয়ে যাবার পরে আমরা পাশের বাসার দরজাটা খোলা দেখতে পাই এবং ভিতর থেকে আওয়াজটা আসতেছে। তো আমরা দুইজন ভিতরে ঢুকে যাই এবং ঢুকে যেয়ে দেখি যে শিহাব ভাই এবং তার ওয়াইফ অনেক জোরে কান্নাকাটি করতেছেন এবং তারা একটা দরজা ভাঙার চেষ্টা করতেছেন, দ্যাটস তাদের বেডরুমের দরজা। দেন আমিও তাদের সাথে চেষ্টা করে দরজাটা হুকটা ভেঙে ফেলি, এবং হুকটা ভেঙে ফেলার পরে যেটা দেখি সেটা আসলে কল্পনা অতীত। দেখি আন্টি গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন। আচ্ছা, সামনে দেখেছেন? হ্যাঁ, আমার আম্মু ছিল, শিহাব ভাই ছিলেন, তার ওয়াইফ ছিলেন, আমি
এবং আন্টি তো ঝুলছে শ্বাস নিয়ে ঝুলে আছেন। জি। দেন আমি শিহাব ভাইকে নিয়ে বেডের উপর উঠে লাশটা নামাই, কিন্তু যেহেতু তিনি তার ছেলে সেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি যে তার চোখ খোলা, মুখ হা করা, দ্যাট মিনস শি ইজ ডেড। বাট শিহাব ভাই সেটা কোনোভাবেই মেনে নিতে মেনে পারছিলেন নিচ্ছিলেন না, না। খুব স্বাভাবিক। তো শিহাব ভাই তখন আমাকে জোর করলেন যেন ডাক্তারের কাছে যাওয়া হয়। দেন শিহাব ভাই একটু শুকনা, আগে থেকেই বলে রাখি, আর আন্টি একটু ভারী, সো সামহাও আমাকেই এটা নিতে হলো। এবং আমি লাশটা নিয়ে, এমনিতেই সে একটু ভারী প্লাস ঠান্ডা হয়ে গেছে লাশটা, আমি নিয়ে একটা গলি দিয়ে হেঁটে একটা ইজি বাইক নিলাম। আমি স্বাভাবিকভাবেই লাশ নিয়ে পিছনে বসে আছি, আর শিহাব ভাই সামনের ড্রাইভারের সাথে বসে আছে, ইজি বাইক যেটা খুলনা ইজি বাইক অটো রিক্সা যেটাকে বলা হয়। দেন আমরা যাচ্ছি, তো লাশের চোখটা আমি অনেক চেষ্টা করতেছি চোখটা বন্ধ করার, বাট লাশের চোখটা বন্ধ হচ্ছে না, লাশের চোখটা খোলা, এবং লাশটা স্বাভাবিকভাবে আমার দিকে তাকায় আছে। আচ্ছা, তো আমি নিজেকে একটু শক্তভাবেই আমি ওইভাবে যাচ্ছি, বাট কিছু সময় পরে, জাস্ট 5 থেকে 7 মিনিট পরে আমি লক্ষ্য করি লাশটা হাসতেছে। দ্যাট মিন্স আন্টি হাসতেছে, আমার দিকে তাকায়। এটা আপনার মনে হচ্ছে নাকি আসলে মানে একদম দিনেই হচ্ছে এই ঘটনা? না, এটা হচ্ছে রাতের ঘটনা। রাতের ঘটনা। আচ্ছা, রাত তখন 12টা 12:30 বেজে গেছে। ঘটনা টোটাল আমরা তখন রাস্তাতে যাচ্ছি, এবং সেই দিন রাস্তায় রোড লাইন নাই। আচ্ছা, তো আবার শীতের রাত। চমৎকার। তো আমার মানে অস্বস্তি লাগলেও তো কিছু করার নাই, কোলের উপরে আন্টি আছে, তো সামহাও হাসতেছে। দেন আমার 2-3 সেকেন্ড পরে আমি চোখটা অফ করলাম, যে জাস্ট বোঝার জন্য যে না এখানে কিছুই হচ্ছে না। আচ্ছা, চোখটা খুলে আমি সেম জিনিস আবার দেখতে পাই, তিনি হাসতেছেন, তার হাসি বন্ধ হয়নি। দেন আমি আবার চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে আমি আয়তাল কুরসি পড়া শুরু করি। মিনিট খানেকের পরে আমি চোখটা খুলে দেখি স্বাভাবিক আন্টি স্বাভাবিকভাবে আছেন, তিনি হাসতেছেন না, মানে আমি যে হাসিটা দেখছি সেটা নাই। এরপরে যেটা লক্ষ্য করলাম, ইজি বাইক যেটা 15 মিনিটে হাসপাতালে পৌঁছানোর কথা, সেই ইজি বাইক মানে কোনোভাবেই এগোচ্ছে না। দেন আমি ইজি বাইকের ড্রাইভারকে বললাম, মামা তোমার গাড়ি তো চলতেছে না, এটার কারণ কি? তখন ইজি বাইক ওখান থেকে বলতেছে, মামা আমার এনাফ চার্জ আছে গাড়িতে, বাট আমার ইজি বাইকের পিক আপ কেন নিচ্ছে না এটা আমি বলতে পারতেছি না। দেন আমি ওইভাবেই আমাদেরকে মানে আমরা যাত্রা করি, এবং 10 থেকে 15 মিনিট পরে গাড়িটা বন্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে। শিহাব ভাই নেমে ইজি বাইকটা ঠেলা শুরু করেন। যখন শিহাব ভাই ইজি বাইক ঠেলতেছেন এবং পিক আপ ধরে বসা ড্রাইভার, আমি দেখতেছি আন্টি আবারও সেম ভাবে হাসতেছেন এবং আমার দিকে মাথা নাড়িয়ে একটা না সূচক আভাস দিচ্ছেন আমাকে, যেন যেও না বা এরকম টাইপের কিছু না, যে তোমরা আর সামনে যেও না। আচ্ছা, এটা দেখার পরে আমি জাস্ট নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করছি আমি জানি না, জাস্ট আমি হাত মানে অনেক শক্ত করে আমি চোখটা অফ করে রাখি, এবং 3-4 মিনিটের মাথায় গাড়িটা স্টার্ট নেয়, পিক আপ নেয়, এবং 15 মিনিটের রাস্তা যেতে আমাদেরকে পাক্কা 45 মিনিট টাইম দেওয়া লাগছে। 45 মিনিটে আমরা হাসপাতালে পৌঁছাই। আচ্ছা, দেন সেখানে যে ডিউটি ডাক্তার তিনি ছিলেন না, ইন্টার্ন ডাক্তার ছিলেন। তো ইন্টার্নশিপের যে ডাক্তার তিনি স্পট ডেড ঘোষণা, এবং স্বাভাবিকভাবেই আমরা লাশটা নিয়ে রাতের বেলা ব্যাক করি অ্যাম্বুলেন্সে লাশটা নিয়ে বাসায় আসে, এবং পরের দিন সকালবেলা স্বাভাবিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়। এর ভিতরে বলে রাখি, ডাক্তার যিনি ছিলেন উনি আন্টির চোখটা বন্ধ করে দেন সামহাউ। সো পরের দিন আমরা যখন লাশ, আমি আর শিহাব ভাই কবরের ভিতর নেমে লাশটা নামাচ্ছি কবরের ভিতরে, অস্বাভাবিকভাবে মুখ থেকে কাফনের কাপড়টা সরে যায়। আচ্ছা, কাফনের কাপড়টা সরে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায় যে মানে লাশটা সবাই দেখছে যে চোখ বন্ধ, বাট ওই সময় তার চোখটা খোলা, প্রত্যেকে দেখছে এলাকার চোখ খোলা ছিল, চোখ খোলা। কিন্তু আমরা যখন কাফনের কাপড় রেডি করা হচ্ছে তাকে, এবং অনেকেই মুখ দেখছে, তখন কিন্তু তার চোখটা বন্ধ, সবাই দেখছে। দেন ইমাম সাহেব বলেন আবার উপরে নিয়ে আসেন, দোয়া দুরুদ পড়েন, তারপরে তিনি মুখের উপর কাপড়টা দিয়ে তিনি হাত দিয়ে চোখের উপরে 3 বার হাত বুলাই দেন, বুলাই দিয়ে বলেন এইবার আপনারা কবরে নামাই দেন। আচ্ছা, দেন আমরা দাফন করি। দাফন করার পরে ওই দিন বাসায় এসে গোসল টোসল করে সারাদিন কাজটা সেরে আমি ওই দিন রাত্রে আমি আবার বাসায় ফিরি। আপনার সেম 11টা 11:30 বেজে যায় আমার বাসায় ফিরতে। আমি যখন বাসাটা যেতে হয় হচ্ছে 3টা গলি ক্রস করে, আমি যখন ফার্স্ট গলিতেই এন্ট্রি নিই তখনই আমি এবার যখন আমার বাইকটা চালাই আমি পিছনে তাকাই না, এটা আমার একটা অভ্যাস, কেউ ডাকলে আমি পিছনে তাকাই না।
বাট আমি যখন বাইক চালায় যাচ্ছি আমাকে পিছন থেকে কেউ একজন বলতেছে খুব ধীরে, সৌরভ সৌরভ সৌরভ, এইভাবে আসতেছে আস্তে আস্তে আমার কাছে। বাট আমি বাইকটা আমার মতো চালা যাচ্ছি, আমি পিছন তাকাচ্ছি না। আচ্ছা, সামহাও ফার্স্ট গলি ক্রস করে আমি যখন সেকেন্ড গলিতে গেছি তখন আওয়াজটা মনে হচ্ছে আমি আমার পিক আপ যত বাড়াচ্ছি আওয়াজটা তত দ্রুত আমার কাছে আসতেছে। দ্যাট মিনস আওয়াজটা আমার সাথে যাচ্ছে, আমার বাইকের সাথে। ওকে ফাইন, আমি এভাবে যেতে থাকি। যাওয়ার পর আমি যখন প্রায় বাসার সামনে পৌঁছে গেছি আওয়াজটা আর নাই। বাসার সামনে পৌঁছানোর পরে আমি জাস্ট গাড়িটা স্টপ করার পরপরই আমার কানে আসে কান্না। এখানে বলে রাখি আমার বাসার ঠিক অপোজিটে একটা মাঠ আছে এবং মাঠের কোনায় বেশ কিছু খেজুর গাছ আছে। আচ্ছা, তো মাঠের থেকে যখন আওয়াজটা আসতেছে ফুপায় ফুপায় কেউ কাঁদতেছে, মানে ফুপিয়ে ফুপিয়ে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতেছে। তো আমি কিউরিসিটি নিয়ে মাঠের ভিতরে যাই। মাঠের ভিতরে যাওয়ার পরে আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না যেহেতু শীতের রাত। তো আরেকটু কাছে যাওয়ার পরে আমি একটা জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে খেজুর গাছের নিচে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে এবং সেই কাঁদছে। তো আমি জাস্ট 2টা স্টেপ সামনে যেয়ে বলি, আপনি কে, এত রাত্রে এখানে কেন, কাঁদছেন কেন? আচ্ছা, কোনো রিপ্লাই আসে না। আমি মনে করি যে সে মনে হয় শুনতে পাচ্ছে না, যে কারণে আমি আরো সামনে চলে যাই। আচ্ছা, আমি তার থেকে মিনিমাম 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছি। আমি তখন 3-4 বার একই কথাই বলি, একটু জোরে বলি যে আপনি কাঁদছেন কেন, আপনি কে? তারপর আমি যেটা দেখি সেটা আমি দেখবো বলে আশা করিনি। আচ্ছা, হঠাৎ করেই তিনি কান্নাটা থামিয়ে আমার দিকে তাকিয়ে পড়েন এবং তার তাকানোটা স্বাভাবিক ছিল না। আমরা যেভাবে পিছনের দিকে তাকাই সেভাবে সে তাকায়নি, তার মাথাটা ঘুরে যায়। আচ্ছা, পুরো ঘুরে যায়, পুরোটাই ঘুরে যায়। যখনই তার মাথাটা ঘুরে যায় আমি দেখতে পাই আন্টি সেম রূপে আমার দিকে তাকায় আছে, ঠিক যেভাবে ইজি বাইকের ভিতরে আমার কোলের উপর ছিল সেই সময়ের মতো। সেই সময় আচ্ছা, এটা দেখার পরে 5 থেকে 10 সেকেন্ডের বেশি আমি ওখানে স্টে করতে পারিনি, আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি আমাকে আবিষ্কার করি আমার বাসার বেডে এবং আমি শুনি নাইট গার্ডরা আমাকে বাসায় দিয়ে গেছে। আম্মুকে সব বলার পরে আম্মু আমাকে বলে যেহেতু লাশটা নিয়ে এত ক্লোজলি আমি ছিলাম, সো সামহাউ এটা আমার একটা হ্যালুসিনেশন। আচ্ছা, আসলে তেমন কিছু ঘটেনি বলেই সবাই ধারণা করছে। আচ্ছা, তারপর? তো আমি আর এটা নিয়ে আর কথা না বাড়াই, আমি স্বাভাবিকভাবেই সেই দিন একইভাবে বাসায় থেকে বের হয়ে কাজ টাজ করি। বাট রাত্রে আমি যখন আবার বাসায় ফিরি ঠিক ফার্স্ট গলিতে আমার কোনো প্রবলেম হয় নাই। যখন আমি সেকেন্ড গলিতে এন্টার করছি তখনই একটা কুকুর আমার সাথে সাথে যাচ্ছে। আচ্ছা, আমার বাইকের স্পিড যত বাড়তেছে কুকুরটাও তত দ্রুত দৌড়ছে। সেকেন্ড গলি থেকে আমি যখন থার্ড গলিতে গেছি সেম কালারের সেম একটা কুকুর, দ্যাট মিনস 2টা কুকুর দুই পাশে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা মিরর। আমি মাঝখানে দুই পাশ থেকে 2টা কুকুর আমার সাথে দৌড়াচ্ছে, মানে আমি যাচ্ছি বাইকে, ওরা দুজন আমার স্পিডের সাথে যাচ্ছে। আমি মনে করতেছি যে একটা কুকুরই তো, আর রাস্তাঘাটে রাত্রেবেলা স্বাভাবিক কুকুর তো থাকবে। তো ভয় লাগলো যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে যখন আমি স্পিড অনেক বাড়ায় ফেলছি, গিয়ার 5টাই ফেলে দিছি গাড়ির, তখন মূলত ঘটনাটা ঘটছে। ওরা অনেক দ্রুত দৌড়ে যে সামনে যে দুইজনই একই সাথে আমার দিকে মুভ করছে, মুখ দিয়ে তাকায় করছে। আমি যে গাড়ি ব্রেক করবো তার কোনো পজিশন নাই। আচ্ছা, তো আমি জাস্ট মানে কিভাবে বলবো আমি জানি না, আমি মানে আল্লাহর নাম নিলাম, দোয়া দুরূদ পড়ে আমি সোজা চালায় চলে গেলাম। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কুকুরগুলোকে আমি পরে আর দেখতে পেলাম না। আচ্ছা, ওকে ফাইন। আমি এরপরে 2-3 দিন আমার সাথে কোনো প্রবলেম হয়নি। ঠিক তার 3 থেকে 4 দিন পরে আমি রাত্রে বাসায় যাচ্ছি, আমি বাসার গেটটা লক করা থাকে, আমি বাসায় এসে বাসার গেট খুলবো, বাট গেটটা আমার খোলা লাগে নাই, গেটটা খুলে গেছে আমার সামনে। আমি হয়তো মনে করলাম কেউ খুলে দিল, জাস্ট মনে হচ্ছে কেউ খুলে দিল। হ্যাঁ, খুলে গেছে আমার সামনে। আর একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক বাসার সামনে গেটের পাশে একটা নারকেল গাছ আছে। তো যখন গেটটা খুলে গেছে আমি মনে করছি কেউ হয়তো লক করেনি, সো খুলে গেছে, দ্যাটস ফাইন। বাট আমি যখন জাস্ট বাইকটা আমার হাতে, আমি ঢুকলাম, গাড়িটা উঠালাম, ঠিক আমার থেকে 3 থেকে 4 হাত দূরে হচ্ছে নারকেল গাছটা, হাতের ডান হাতে ছিল আমার। নারকেল গাছ থেকে জাস্ট উল্টা ভাবে ঝুলে পড়লো আমার সামনে আন্টির সেম মুখ,
আচ্ছা। এবং গলায় দড়ি ঝুলতেছে। সেই অবস্থায় উনি নাম, সেই অবস্থায় সে জাস্ট, কিন্তু সে উল্টা। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর কি আপনি এই কোন হুজুরের সাথে পরামর্শ করেছেন? এইটার যখন ঘটার পরে আমি ওই দিনও সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে আম্মুকে বলার পরে আম্মু বলে যে নাও সামথিং রং, সো উই ক্যান কল সামওয়ান। দেন আম্মু একজন যে গণক যাকে বলে তুলা রাশি, তিনি আসেন, তিনি দেখেন, তিনি দেখে বলেন যে আত্মাটা অতৃপ্ত আছে, আচ্ছা, আন্টির আত্মাটা। এবং সে সামহাও একটা জিনিস দেখছে যে আমি তাকে যেভাবে মানে তাকে ট্রিট করছি, মানে কোলে করে নিয়ে গেছি প্লাস কবরে নামাইছি, সে আমার কাছে একটা আশ্রয় খুঁজতেছে। আচ্ছা, এইটা বলার পরে উনি বলেন যে আপনারা ঘর এবং শরীর দুইটাই বন্ধ করেন। কিন্তু বন্ধ করেন বলতে গেলে এখন এটা করতে তো সময় লাগবে, সো সামহাও আমরা সাথে সাথে এটা করি না। বাট ওই দিনই বিকেলবেলা যেদিন ঘটক এই কথা বলেন, আমি ঠিক সন্ধ্যার আজানের পরে ব্যালকনিতে দাঁড়ায় আমি কফি খাচ্ছি, বাইরে কোথাও বাতাস নাই, বাট আমার ব্যালকনির বনসাই গাছটায় ঝড় হচ্ছে। আচ্ছা, আমি খেয়াল করতেছি জাস্ট টবের ওই বনসাই গাছটায়, বট গাছ, ওইটাতে ঝড় হচ্ছে এবং এমন ভাবে নাড়ানো হচ্ছে সামহাও কেউ আমাকে মানে ভয় দেওয়ার চেষ্টা করতেছে। তো এভাবেই আসলে আমাকে মানে আমি ভয় মানে পাই। এরপরে যাই হোক এভাবেই চলতে থাকে। দেন একজন হুজুর আসেন, হুজুর এসে বন্ধ দেন এবং তার 40 দিনে অনেক বড় করে মিলাদ মাহফিল করা হয়। এবং এই পর্যন্ত আপনি পুরোপুরি ভয় পেয়েছিলেন? প্রতিদিনই ভয় পেয়েছি এবং 2 থেকে 3 বার আমাকে সেন্সলেস হতে হয়েছে। ওকে, তারপরে যখন 40 হলো তারপরে কি হলো? যখন 40 হলো, 40 পরে এই ধরনের কোনো ঘটনা মানে সেইভাবে ঘটেনি, কিন্তু ওই মাঠ থেকে কান্নার শব্দটা মানে প্রায় বেশ কয়েকদিন, প্রায় 6 মাস কন্টিনিউ হয়েছে। মানে আমি আসা যাওয়ার সময় আমি ওই কান্নার শব্দটা পেয়েছি ওই মাঠে। নাও এভরিথিং ইজ ওকে, রাইট? নাও এভরিথিং ইজ ওকে, এবং স্টিল নাও আমার শরীর বন্ধ করা আছে। সময় খুব কম, চলে যাচ্ছি রাজশাহীতে এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, এবং ভূত এফএমের স্পেশাল এপিসোড হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংগ্রহ করা ঘটনাগুলো নিয়ে একটা সংকলন তৈরি করেছি আমরা, এবং সেই সংকলনই শুনছেন আপনি। এবং সে সাথে আরো একবার জানিয়ে দিয়ে চলছে অমর 21-এর বইমেলা। 381 এবং 382 নম্বর স্টলে রয়েছে আমাদের দুটো বই, এবং সেই দুটো বইয়ের নাম হচ্ছে 13টি লোবান নেভে না এবং ম্যাপ নাম্বার 13। অবশ্যই সংগ্রহ করে নেবেন বই দুটো, এবং আশা করছি যে এই বই দুটো আপনাদের অনেক আনন্দ দেবে। এবং চলে যাচ্ছি রাজশাহী এপিসোডে ডক্টর আহসানের কাছে আরো একবার। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি, রাজশাহীতে এমন অনেকগুলো পুকুরের নামে আমি শুনেছি যেখানে এমন আনিজল অনেক কিছু ঘটে। যেমন আমি হসপিটালের কথা বলছিলাম, আমাদের হসপিটালের পাশে যে পুকুরটা আছে, মর্গের পাশে যে পুকুরটা, নার্সিং কলেজের একদম সামনে, ওখানে দায়িত্ব যে গার্ড গুলো আছেন রাত্রে পাহারা দেন, তাদের মুখ থেকে শোনা, তারা বলেন তারা 4 জন ডিউটি করেন। একজন ভাগ করেন ডিউটিটা, দুইজন এইদিকে যাবে, দুইজন অপোজিট সাইডে যাবে। তো 2 জন একদিন রাত্রে ওই দিক দিয়ে হাঁটছিল, তখন দেখতে পাই পুকুরের মাঝখানে কেউ গোসল করছে। শেপটা তারা সঠিকভাবে বলতে পারলো না, তারা বললো যে ফিমেল একটা ফিগার, তার বডির অর্ধেকটা পানির ভিতরে আর বাকি অর্ধেকটা উপরে। বাট ওটা দেখে তারা ভয় পেয়ে যায়, মনে একটু খটকা লাগে যে আসলে হাসপাতালে আপনি বুঝতে পারছেন এখানে এমন এত রাতে, রাত 12টা-1টার দিকে কেউ গোসল করতে যাবে একা একা, আবার পুকুরের মাঝখানে, ওরকম একটা হন্টেড প্লেস। বাট এটা শোনার পর তারা অপর 2 জনকে ডাকতে যায় যে আসলে ঘটনাটা কি, তারা ভয় পেয়ে যায়। তখন তারা যখন ঘটনাস্থলে যায় দেখতে পারে পুকুরে পানিটা নড়ছিল, এন্ড পুকুরে ওঠার নামার জন্য যে সিঁড়িটা ছিল ওখানে ভেজা পায়ের ছাপ ছিল। ও আচ্ছা, তার মানে ওখানে কেউ ছিল। তার মানে ওখানে ওই পুকুরের জন্য একটি মাত্র রাস্তা, এবং ওই রাস্তার সামনে কিন্তু বাকি 2 জন পাহারা দিচ্ছিল, আর বাকি 2 জন ছিল কিন্তু পুকুরের সামনে। তার মানে ওখানে আর কেউ থাকার কোনো স্কোপ নেই, কেউ ছিল না। তবে কি ছিল সেটাই প্রশ্ন থেকে যায়। তারপরেও সেখানে কথা আসছে যে পরে তারা পানি নড়তে দেখেছে, 4 জন দেখেছে, একজনের চোখের ভুল নয়, হ্যালুসিনেশনও নয়, আবার সিঁড়িতে পায়ের ছাপ ছিল। Bhoot FM, the night comes alive with Graminphone. দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই এপিসোড।
এপিসোডটি আমি জানি না কেমন লেগেছে এবং বেশি SMS পড়তে পারিনি, ফেসবুকে আপনাদের সাথে থাকতে পারিনি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা মানে ভরপুর হবে, অনেক SMS পড়া হবে এবং অনেক কিছুই হবে ইনশাল্লাহ। এবং আগামী সপ্তাহে আপনাদের SMS, আপনাদের ইমেল এক্সপেক্ট করছি অনেক বেশি, সুতরাং আমাদেরকে ইমেল পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@readyforthe.fm। আরো একবার অমর একুশের বইমেলার চলছে, সেই কথাটা স্মরণ করে দিই। ওখানে চলছে আমাদের দুটো বই রয়েছে, 381 এবং 382 নম্বর জ্ঞান বিতরণী স্টলে, 13টি লোবান নেবেন এবং ম্যাপ নাম্বার 13 আপনারা অবশ্যই সেখান থেকে গিয়ে সংগ্রহ করে নেবেন। এবং অমর একুশের ভাষা শহীদদের প্রতি ভূত এফএম থেকে জানাচ্ছি, ভূত এফএমের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। এই মাটির বুকে আস্তে করে পা রেখো, এখানে আমার ভাই সালাম, বরকত, রফিকেরা শুয়ে আছে, ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। ভাষার জন্য আমাদের এই মমতা যেন আজীবন থাকে বুকের গভীরে। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি।